তো হ্যালো কিউট কিউট ভাইয়াপুরা, আসসালামু আলাইকুম। আমাদের এই অনলাইন ক্লাসে প্রত্যেকে স্বাগতম। আমরা শুরু করতে যাচ্ছি প্রাণীর পরিচিতি হাইড্রার দ্বিতীয় অংশ। তো ভাইয়া সুন্দরভাবে ক্লাস ওয়ানে আমরা সুন্দরভাবে যতটুকু আলোচনা করছি ওয়েবসাইটে সুন্দরভাবে তোমাদের দেওয়া আছে। তো সুন্দরভাবে যারা যারা করে নাও নাই তারা সুন্দরভাবে ক্লাসটা সুন্দরভাবে মনোযোগ সহকারে ক্লাসটা করে নিবা। হ্যাঁ, আর আজকে এই ক্লাস আমরা ক্লাস নং তোমার থেকে 2 শুরু করতে যাচ্ছি। হাইডার তোমার থেকে এই তোমার এই 2 এর মধ্যে আমরা হাইডার তোমার ক্লাসটা যতটুকু তোমার কভার করে দেওয়া সম্ভব ভাইয়া সুন্দরভাবে তোমাদের কভার করে দেবে। হ্যাঁ, তো যারা যারা তোমরা হচ্ছে কি মানে প্রথম ক্লাসটা করে নাও নাই তারা মাস্ট বি তোমরা প্রথম ক্লাসটা করে নিবা, ওয়েবসাইটে দেওয়া আছে। এবং যারা তোমার ইউটিউব থেকে দেখতেছো তারা সুন্দরভাবে আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাবা, ঠিক আছে না? হাবিব তোমার হচ্ছে কি মেথড ক্লাসরুম, এইভাবে তোমার হচ্ছে কি এই নামে সার্চ দিলে তোমার ফুল চলে আসবে। ওখানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তোমার এভরিথিং ওখানে তোমার হচ্ছে কি সাবজেক্ট তোমার ভিডিও দেওয়া হয় এবং ক্লাস তোমার দেওয়া হয়, ইফেক্টিভ একটা ক্লাস সবগুলাই হতে পারে। তো সুন্দরভাবে তোমরা যারা বাইরে থেকে দেখতেছো তারা সুন্দরভাবে কভার করে নিবা। আজকে আমরা তোমার হচ্ছে কি মানে প্রাণীর পরিচিতির হাইডার তোমার সেকেন্ড ক্লাস শুরু করতে যাচ্ছি। তো ভাইয়া সুন্দরভাবে আমরা কি করব কভার করে নিব, ঠিক আছে? তো আমরা কথা না বাড়াই আমরা কি টপিকে চলে যাই। তার আগে আমি তো সুন্দরভাবে আমি আমার কাজটা অল্প একটু করে নেই, একটু আমাকে সময় দাও। তারপর আমরা ক্লাসে আমরা ঢুকতেছি, ঠিক আছে? তো আমরা হাইডার তোমার হচ্ছে কি মানে অনেকগুলো তোমার হচ্ছে কি মানে তোমার হাইডার এপিডার্মিসের পেশি সম্পর্কে আলোচনা করছিলাম যে হাইডার এপিডার্মিসের পেশি তোমার হচ্ছে কি 7 ধরনের হতে পারে। তো সিকিউর জন্য এমসিকিউর জন্য কতটুকু ইম্পর্টেন্ট ভাই সুন্দরভাবে পড়াই দিছে। হ্যাঁ, তারপর তোমার হচ্ছে কি এই পার্টগুলো সম্পর্কে আমরা আলোচনা করছিলাম, এখানে ধরে ধরে পড়ছিলাম এমসিকিউর জন্য সিকিউর জন্য কতটুকু ইম্পর্টেন্ট হতে পারে। তারপর তোমার হচ্ছে কি দেখছিলাম যে হাইডার তোমার হচ্ছে কি প্রজাতি বাংলাদেশে প্রজাতি রয়েছে 3টা, আমরা আলোচনা করছিলাম এইসব সম্পর্কে আলোচনা করছি। তারপর তোমার দেহকাণ্ড, হাইপোস্ট্রম, চিত্রগুলা, তারপর তোমার হচ্ছে কি এই যে চিত্রগুলো এই চিত্র তোমার হচ্ছে কি এসিকিউর জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এই যে কোষ আবরণী, এপিডার্মিস, এন্ডোডার্মিস, গ্যাস্ট্রোডার্মিস, মেডিকেল ভর্তি পরীক্ষা 18 থেকে 19 সালে চলে আসছিল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষা তোমার 18 থেকে 19 সালে চলে আসছিল। তো দেখো ওটা হিউজফুল মানে ইম্পর্টেন্ট। তো এটা ইনফিনিটি স্টার আমরা প্রথম ক্লাসে আমরা আলোচনা করছি, ঠিক আছে? তারপর তোমার হচ্ছে কি এপিডার্মিসে তোমার কোষসমূহ সম্পর্কে আলোচনা করছিলাম যে এটা কোষসমূহ হচ্ছে 7 প্রকার, ঠিক আছে না? পেশি আবরণী কোষ, তারপর তোমার হচ্ছে কি তারপর তোমার ইন্টারস্টিশিয়াল কোষ, সংবেদী কোষ, হ্যাঁ, স্নায়ু কোষ এবং গ্রন্থি কোষ, জনন কোষ, অ্যান্ড লাস্ট বাট দ্য নস্ট বাট দ্য নট দ্য লিস্ট আমরা নিউরোসাইটটা সম্পর্কে আমরা আলোচনা করছিলাম, ঠিক আছে? তারপর তোমার এখন আমরা ক্লাস তোমার হচ্ছে কি মানে 2 এখান থেকে শুরু করব যে আদর্শ নিউরোসাইটের গঠন সম্পর্কে আমরা সুন্দরভাবে কভার করে নেব, ঠিক আছে? ভাইয়ের সঙ্গে তোমার সুন্দরভাবে কভার করে নিবা। তোমাদের কাছে এতটুকু রিকোয়েস্ট থাকবে তোমরা সুন্দরভাবে গাজী আজমল স্যারের বইটা তুমি হাতে নিবা, নেওয়ার পর থেকে একটা হাইলাইটার আর মনোযোগ সহকারে ক্লাসটা করলে দ্যাট উইল বি মোর দেন এনাফ। তো আদর্শ নিউরোসাইটের গঠন, স্ট্রাকচার অফ টিপিক্যাল তোমার হচ্ছে কি নিডোসাইট, তো এটা সম্পর্কে আমরা আলোচনা করবো। তো ভাইয়া সুন্দরভাবে এখন শুরু করতে যাচ্ছি ক্লাসটা। তো হাইডার একটি আদর্শ নিডোসাইট দেখতে গোল ডিম্বাকার, নাশপাতি আকার, গোলাপ পেয়ালাকার বা লাঠিম আকৃতি হতে পারে। তাহলে এই যে তোমার এই পয়েন্টগুলো মুখস্থ করতে হবে, যেটা গোলাকার হতে পারে, ডিম্বাকার হতে পারে, নাশপাতি আকার হতে পারে এবং পেয়ালাকার বা লাঠিমের আকার হতে পারে। তাহলে তোমার এখান থেকে কোশ্চেন আসতে পারে যে তোমার আদর্শ নিডোসাইট হাইডার এর আদর্শ নিডোসাইটের তোমার আকৃতি কি কি হতে পারে। এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, তোমার মেইন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে না? তো এটা আমরা সুন্দরভাবে কি করবো মুখস্থ করে নেব। তো এভাবে আসতে পারে যে তোমার হচ্ছে কি তোমার পেয়ালাকার, লাটিমাকৃতি, তারপর হচ্ছে গোলাকার, ডিম্বাকার এবং নাশপাতি তোমার আকার হতে পারে হাইডার কোন অংশে, নিডোসাইট অংশে, সেটা নিডোসাইট দেখতে এভাবে হতে পারে। এটা আমরা কি করবো সুন্দরভাবে আমরা কি করবো মুখস্থ করে নেব, ঠিক আছে না? এই পার্টটা তোমার সুন্দরভাবে কি করবা মুখস্থ করে নিবা বা ভাইয়ের সঙ্গে আলাইন করে নিবা। তারপর চলে আসি যে তোমার হচ্ছে কি নিচে বর্ণিত কতগুলো অংশ দেওয়া আছে আলোচনা করব। আবরণ, প্রত্যেক তোমার হচ্ছে নিউরোসাইট দ্বিস্তরীয় আবরণে আবৃত। তাহলে নিউরোসাইট কয় স্তরে আবৃত হতে পারে? দ্বিস্তরে আবৃত হতে পারে। এমসিকিউর জন্য একদম সুন্দরভাবে কি করবা আন্ডারলাইন করে নিবা। স্তর দুটি মাঝখানে দানাদার সাইটোপ্লাজম এবং কোষ গোড়ার দিকে একটি নিউক্লিয়াস থাকে। সাইটোপ্লাজম অন্যান্য সকল কোষীয় অঙ্গাণু উপস্থিত থাকে। জাস্ট রিক দিলে হয়ে যাবে, যে পয়েন্টটা তোমাকে দেখাই দিছি ওই পয়েন্টটা মুখস্থ করলে হয়ে যাবে। তো এই পয়েন্টটা তোমরা কি করবো মুখস্থ করে নেবো যে প্রত্যেক নিউরোসাইটের স্তর তোমার হচ্ছে কি দ্বিস্তরে আবরণে আবৃত থাকতে পারে। তারপর নেক্সট টপিক আমরা চলে যাই যে নেমাটোসিস্ট পড়তে হবে। এটা তোমার কি দেখো হিপনোটক্সিন এই ওয়ার্ডটা তোমার মেডিকেল ভর্তি পরীক্ষা 20 থেকে 21 সালে চলে আসছিল। তো যারা যারা ভবিষ্যতে এডমিশন তোমরা দিবা তাদের ক্ষেত্রে তোমার কি মানে ক্লাসটা অনেক ইফেক্টিভ, ঠিক আছে? তারপর নিউরোসাইটের ভিতরে অবস্থিত কাইটিনের মতো পদার্থের নির্মিত আবরণে আবৃত ও সূত্রযুক্ত একটি ক্যাপসুলের নাম নেমাটোসিস্ট। তাহলে তোমার এই যে পয়েন্টটা এই পয়েন্টটা তোমার সিকিউতে ক নাম্বার জন্য চলে আসতে পারে, ঠিক আছে? তো এই ক নাম্বার জন্য চলে আসতে পারে, সিকিউর জন্য আমরা কি করবো মুখস্থ করে নেব যে সিকিউতে ক নাম্বার জন্য চলে আসতে পারে যে নিডোসাইট কাকে বলে। তাহলে এটা সুন্দরভাবে মুখস্থ করে নিবা যে নিডোসাইট হচ্ছে তোমার কি এই নিউরোসাইটটা তোমার কি নেমাটোসিস্ট নামে থাকতে পারে বা নিউরোসাইট তোমার কি কটা অংশ থাকতে পারে দ্বিস্তর আবরণে আবৃত। এবং তোমার সিকিউতে ক নাম্বার কোশ্চেন চলে আসতে পারে যে নেমাটোসিস্ট কাকে বলে। তাহলে সিকিউর জন্য আমরা এতটুকু মুখস্থ করে নেব যে নিডোসাইটের ভিতরে অবস্থিত কাইটিনের মতো পদার্থের নির্মিত আবরণের আবৃত সূত্রযুক্ত একটি
তোমার ক্যাপসুলের নাম হচ্ছে নিডোসাইট। তাহলে এটা আমরা কি করবো, টনটনা মুখস্থ করে নেবো, সিকিউর জন্য মুখস্থ করে নেবো। আমি দাগাই দিচ্ছি, টনটনা কি মুখস্থ করে নিবা। তারপর এখানে বলছে যে তোমার আদর্শ নিডোসাইটটি ক্যাপসুলটি প্রোটিন এবং ফিনল গঠিত বিষাক্ত হিপনোটক্সিনে পূর্ণ থাকে। তাহলে হিপনোটক্সিন কি দ্বারা গঠিত হতে পারে, প্রোটিন এবং ফিনল দ্বারা গঠিত হতে পারে। ইনফিনিটি স্টার ইম্পর্টেন্ট, ঠিক আছে না, কেননা এটা মেডিকেল ভর্তি পরীক্ষা চলে আসছিল, তো এটা ইনফিনিটি স্টার ইম্পর্টেন্ট। আর তোমার এসএসসি মেন পরীক্ষার জন্য তো 100% ইম্পর্টেন্ট, যেগুলো তোমার ভর্তি পরীক্ষা চলে আসলো ওগুলাই তোমার কি বেসিক্যালি তোমার বোর্ড কোশ্চেনে চলে আসে। তাহলে এখান থেকে এতটুকু পড়ে নিবা যে তোমার নিডোসাইটটা কাকে বলে, নিডোসিসটা কাকে বলে, এবং তোমার কি এই যে তোমার হিপনোটক্সিন তোমার কি নিয়ে গঠিত, একটা হচ্ছে ফেনল নিয়ে গঠিত, একটা হচ্ছে কি প্রোটিন নিয়ে গঠিত। এই পয়েন্টটা আমরা কি সুন্দরভাবে মুখস্থ করে নেব। সরু লম্বা সরি সূত্রটি যা প্রকৃতপক্ষে ক্যাপসুলের অগ্রপ্রান্তের অভিন্ন প্রসারিত অংশ সেটি অবস্থান করে। সূত্রকে চওড়া গোড়াটিকে বার্ট বা শেপড বলে। এতে তিনটি তোমার বড় তীক্ষ্ণ কাটার মতো বার্ব সর্পিল সারিতে বিন্যস্ত ক্ষুদ্রতম কাটার মতো অসংখ্য বারবিওল দেখা যায়। স্বাভাবিক অবস্থায় সূত্রটি বার্ট বা কাটা সহ থলির ভিতরে উল্টো অবস্থায় পেঁচানো থাকতে পারে। তো এই যে তোমার সূত্রটা, এই যে তোমার সূত্র তো না, সরি, এটা তোমার কি চিত্রটা, বেসিক্যালি চিত্রটা তোমার এই যে তোমার সিকিউর জন্য একদম 100% ইম্পর্টেন্ট। তোমার 100% তোমার ইম্পর্টেন্ট, তোমাকে লাগবে যে বলবে যে আদর্শ নিউরোসাইটের তোমার কি মানে তোমার চিত্রগুলো ব্যাখ্যা করো। তো এই চিত্র আমরা কি করব, আমরা সুন্দরভাবে প্র্যাকটিস করব, ঠিক আছে। পুরো একটা ক্লাসে আমি দেখাই দেবো যে চিত্রগুলো মানে অ্যাকচুয়ালি কিভাবে তোমরা আর্ট করবা। তারপর চলে আসি যে তোমার কি অপারকুলামে চলে আসি, কি করতে হবে, স্বাভাবিক অবস্থায় নেমাটোসিস্ট তোমার সূত্রক বা ও ক্যাপসুল যে ঢাকনা দিয়ে আবৃত থাকে তাকে বলা হয় অপারকুলাম। তাহলে সিকিউর জন্য বেসিক্যালি সিকিউর জন্য ইম্পর্টেন্ট, এমসিকিউতে ওভারঅল তো চলে আসে না, কিন্তু তোমার কি সিকিউর জন্য আমরা ক নাম্বার জন্য আমরা কি করব পড়ে নেব, ঠিক আছে। অর্থাৎ সিকিউতে আমাদের মাস্ট বি পড়তে হবে। তারপর চলে আসো এখান থেকে উন্মুক্ত অবস্থায় এটি পাশে সরে যায়, শেষ। তারপর আমরা 4 নম্বর পয়েন্টে চলে আসলাম যে নিডোসিটে চলে আসলাম, যে নিডোসিল আর নিডোসাইট কোষের মুক্ত প্রান্তে তোমার শক্ত, এটা শক্ত হতে পারে, দৃঢ় হতে পারে এবং সংবেদনশীল কাটারটি নিডোসিল নামে পরিচিত। প্রকৃতপক্ষে এটি একটি রূপান্তরিত সিলিয়াম, ঠিক আছে। তাহলে এটা তোমাকে পড়তে হবে যে নিডোসিটটা তোমার নিডোসাইট থেকে মুক্ত শক্ত দৃঢ় সংবেদনশীল কাটাকে কি বলা হয়, সিকিউর জন্য ইম্পর্টেন্ট। তো সিকিউর জন্য আমরা কি করব, ক নাম্বার জন্য আমরা পড়ে নেব, ঠিক আছে। তারপর চলে আসো যে নিডোসিল ট্রিগারের মতো কাজ করে। তাহলে ট্রিগারের মতো কাজ করে কে, নিডোসিলটা কাজ করে থাকে, ইম্পর্টেন্ট, যে কাজ করে ফলে অপরকুলাম সরে যায় এবং পেছানো সূত্রটি বাইরের দিকে আসে। জাস্ট গো ফর রিডিং, যতটুকু দেখা দিচ্ছি ততটুকু আমরা মুখস্থ করে নেব। এখান থেকে এতটুকু মুখস্থ করে নিবা যে নিডোসিল কাকে বলে এবং সিলিয়া বলা হয় এবং এটা ট্রিগারের মতো কাজ করতে পারে, শেষ। তারপর আমরা নেক্সট পার্টে চলে যাব যে পেশিতন্তু বা ল্যাসোতে চলে আসো, যে কোষের সাইটোপ্লাজম এবং নেমাটোসিস্টের প্রাচীরে সংকোচনশীল কিছু পেশিতন্তু থাকে। এছাড়া কোষের নিচে প্রান্তে ল্যাসো নামক একটি পেঁচানোর সূত্রক থাকে। তাহলে কি নামক সূত্রক থাকতে পারে ভাইয়া, পুরা ল্যাসো নামক পেঁচানোর সূত্র থাকতে পারে। আমি এখানে অ্যালার্ট লিখলাম এই জন্যে যে তোমাদের মনে থাকবে না। তো কি নামে থাকতে পারে, ল্যাসো নামে থাকতে পারে, এটা এমনিতে মনে রাখবা। নেমাটোসিস্টের প্রকারভেদে চলে আসলাম, তো ইম্পর্টেন্ট যে নেমাটোসিস্ট নিক্ষিপ্ত সূত্রকের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বিজ্ঞানী ভার্নার। তাহলে বিজ্ঞানী কি, বিজ্ঞানী ভার্নার। তাহলে কি ভার্নারটা মুখস্থ করে নিবা যে 1965 সালে নিডারিয়া জাতীয় প্রাণীর দেহ থেকে তোমার 23 ধরনের নেমাটোসিস্ট শনাক্ত করেন। তাহলে কয় ধরনের নেমাটোসিস্ট শনাক্ত করেন ভাইয়া, পুরা 23 ধরনের নেমাটোসিস্ট শনাক্ত করেন, এটা আমরা মনে রাখবো এমসিকিউর জন্য। এর মধ্যে নিম্নোক্ত 4 ধরনের নেমাটোসিস্ট পাওয়া যায়, 4 ধরনের নেমাটোসিস্ট পাওয়া যায়। তাহলে এখান থেকে এতটুকু আমরা দেখাই নেব যে তোমার ল্যাসো নামে একটা ওয়ার্ড আছে তোমার কি হাইডার ক্ষেত্রে, এভাবে মনে রাখলে হয়ে যাবে, ঠিক আছে। তারপর তোমার কি তোমার বিজ্ঞানী ভার্নার তোমার কি আবিষ্কার করেছেন, বিজ্ঞানী ভার্নার 23 ধরনের নেমাটোসিস্ট আবিষ্কার করেছেন, ঠিক আছে না। এখান থেকে এতটুকু পড়লে হয়ে যাবে এবং 4 ধরনের সম্পর্কে এখানে বই আলোচনা করা আছে, ঠিক আছে না, বা পাওয়া যায়। এই 4 ধরনের সম্পর্কে আমরা কি করব, আলোচনা করব, ঠিক আছে। যতটুকু ইম্পর্টেন্ট আমি দেখাই দিচ্ছি, তোমার সুন্দরভাবে দেখাই নাও। এখানে বলছে যে তোমার থেকে স্টিনোটিল বা তোমার পেনিট্রান্ট হাইডার 4 ধরনের নেমাটোসিস্টের মধ্যে এগুলো বৃহত্তম। তাহলে হাইডার 4 ধরনের নেমাটোসিস্টের মধ্যে কোনটা বৃহত্তম ভাইয়া, পুরা এই যে তোমার কি স্টিনোটিল বা পেনিট্রান্ট হতে পারে। তাহলে এটা কি করবো, মুখস্থ করে নেবো আমরা যে এদের সূত্র তোমার লম্বা ফাঁপা শীর্ষ উন্মুক্ত বার্ব প্রশস্ত এবং 3টি বড় তীক্ষ্ণ বার্ব ও 3টো সারি সর্পিলাকারে সজ্জিত হয়ে অতি ক্ষুদ্র বারবিওল যুক্ত। এর ভিতরে কি থাকতে, হিপনোটক্সিন থাকতে পারে। আমরা আগেই পড়ে আসলাম যে হিপনোটক্সিন কি দ্বারা গঠিত ভাইয়া, পুরা এখান থেকে পড়লাম ইম্পর্টেন্ট যে হিপনোটক্সিন হচ্ছে প্রোটিন এবং তোমার কি ফিনল দিয়ে গঠিত। তাহলে এটা হিপনোটক্সিন কি দিয়ে গঠিত, হিপনোটক্সিন হচ্ছে কি প্রোটিন দিয়ে গঠিত, যে প্রোটিন
যে এটা হচ্ছে প্রোটিন এবং ফেনল দিয়ে গঠিত। তাহলে প্রোটিন এবং ফেনল দিয়ে গঠিত কোনটা? এই যে হিপনোটক্সিন। এটা আমরা কি করব? সুন্দরভাবে দেখাই নেব যে শিকারের কাজে সূত্রক বিদ্ধ করে তোমার বিষাক্ত হিপনোটক্সিন প্রবেশ করিয়া তাকে অজ্ঞান ও অবশ করে ফেলে। যা জাস্ট রিডিং দিলে তোমার হয়ে যাবে। নেক্সট পার্টে চলে আসো। তারপর 2 নম্বর পয়েন্টে চলে আসলাম যে ভলভেন্ট বা ডেসমোনিম পড়তে হবে। কোনটা পড়তে হবে? যে এগুলো অপেক্ষাকৃত ছোট নেমাটোসিস্ট। তাহলে বৃহত্তম কোনটা? প্রথমটা। আর ছোটটা হচ্ছে কি? এই যে ভলভেন্ট তোমার বা ডেসমোনিম হতে পারে। তাহলে এই যে তোমার থেকে অপর নামগুলো আমরা কি করব? মুখস্থ করে নেব। এমসিকিউর জন্য মুখস্থ করে নেব। মেইন পরীক্ষা জমার জন্য তোমাদের চলে আসবে। যখন আমরা মেইন পরীক্ষা যখন আমরা বোর্ড কোশ্চেন সমাধান করব তখন দেখতে পারবা যে ভাইয়া যেগুলো পড়াইছে ওগুলাই তুমি কমন পাইছো। সূত্রটিকে খাটো, মোটা, স্থিতিস্থাপক, কাঁটাবিহীন ও বদ্ধ শীর্ষযুক্ত থাকতে পারে। তাহলে এটা তোমার খাটো থাকতে পারে, মোটা থাকতে পারে, স্থিতিস্থাপক থাকতে পারে, কাঁটাবিহীন থাকতে পারে এবং বদ্ধ শীর্ষযুক্ত থাকতে পারে। ক্যাপসুলের ভিতরে সূত্রকের একটি মাত্র প্যাচ থাকে, কিন্তু নিক্ষিপ্ত হওয়ার সাথে সাথে কর্ক স্ক্রুর মতো অনেকগুলো প্যাচের সৃষ্টি হয়। তাহলে কিসের মতো হতে পারে? কর্ক স্ক্রু গজের মতো হতে পারে। এমনিতে মনে রাখবা, ঠিক আছে না? আর বাকিটা সুন্দরভাবে তুমি রিডিং দিবা, রিডিং দিলে হয়ে যাবে। এগুলো হচ্ছে তোমার হিপনোটক্সিন, তারপর স্টিন্টল, ভলভেট, তারপর তোমার কি, তারপর এগুলো সম্পর্কে আলোচনা করবো। এর কাজটা কি? এটি শিকার কিংবা কোনো বস্তুকে আঁকড়ে ধরতে সাহায্য করে। এই পয়েন্টটা মনে রাখবা, যেটা তোমার কি আঁকড়ে ধরতে সাহায্য করে থাকে। তারপর তোমার 3 নম্বর পয়েন্টে চলে আসলাম যে তোমার হচ্ছে কি এখান থেকে এতটুকু আমি তোমার আন্ডারলাইন করে নেবো যে আঁকড়ে ধরতে সাহায্য করে। 3 নম্বর পয়েন্ট চলে আসলাম যে তোমার কি স্ট্রেপটোলিন, গ্লুটিন্যান্ট, ঠিক আছে না? বা হলোট্রিকাস আইসোরাইজা। তাহলে এই যে নিক নেমগুলো মনে রাখবা। অপর নেমগুলো তোমার এমসিকিউতে তোমার হুবহু তোমার ট্রু ফলসের ক্ষেত্রে আসতে পারে, এমসিকিউতে আসতে পারে, ওভারঅল তোমার কি ট্রু ফলসের জন্য আসতে পারে। ইম্পর্টেন্ট তো পড়ে নিব আমরা, ঠিক আছে? তারপর এ সূত্র লম্বা দৈর্ঘ্য বরাবর সর্পির আকারে সজ্জিত কাঁটাযুক্ত বাট সুগঠিত নয় এবং শীর্ষদেশে উন্মুক্ত থাকতে পারে। শেষ। জাস্ট আমরা কি দেবো? গো ফর রিডিং দিলেই হয়ে যাবে। এগুলো আঠালো রস ক্ষরণ করে চলন এবং শিকারে আটকাতে সাহায্য করে থাকে। শেষ। তারপর 4 নম্বর পয়েন্টে চলে আসলাম যে স্ট্রিওলিন গ্লুটেন্যান্ট বা তোমার এট্রিকাস আইসোরাইজা। এর তোমার থেকে নিকনেমগুলো মুখস্থ করবা। এগুলা ট্রু ফলসে আসছে, ঠিক আছে না? এগুলাই তোমার বেসিক্যালি তোমার মেইন পরীক্ষা আসে। তারপর এখানে বলছে তোমার এটা তোমার কি এগুলো হচ্ছে কি ক্ষুদ্রতম নেমাটোসিস্ট। তাহলে একদম ক্ষুদ্রতম নেমাটোসিস্ট এটা চলে আসছিল কোথায়? ডেন্টাল ভর্তি পরীক্ষা তোমার কি 17 থেকে 18 সালে চলে আসছিল। তাহলে এই পয়েন্টটা ইনফিনিটিসটা ইম্পর্টেন্ট মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য। যে তোমার হচ্ছে কি মানে তোমার বলে দেবে, তোমার চলে আসছিল যে ক্ষুদ্রতম নেমাটোসিস্ট আসলে কোনটা? স্ট্রিওলিন গ্লুটানান বা এট্রিকাস আইসোরাইজা হতে পারে। হ্যাঁ। তারপর তোমার সূত্র লম্বা, কাঁটাবিহীন, বাট সুগঠিত নয় এবং শীর্ষদেশ উন্মুক্ত থাকতে পারে। জাস্ট তুমি কি করবা? রিডিং দিলে হয়ে যাবে। তারপর কাজটা কি? এগুলো এক ধরনের আঠালো রস ক্ষরণ করে চলন এবং শিকার আটকাতে সাহায্য করে থাকে। জাস্ট রিডিং দিয়ে দেবা। তাহলে ওভারঅল আমরা এখান থেকে যতটুকুই পড়লাম না কেন ততটুকুই আমরা সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে দাগাই নিই। যে অপরকৃত তোমার থেকে এই পয়েন্টগুলো আমরা দাগাই নিই, যে এই পয়েন্টগুলো তোমার নাম নিক নেমগুলো তোমার ইম্পর্টেন্ট। তো সুন্দরভাবে কি করবো আমরা? সুন্দরভাবে এগুলা আমরা দাগাই নেবো, ঠিক আছে? তো আমি আর তোমাদের কি বলতেছি না যে দাগার কথা, আমার সঙ্গে সুন্দরভাবে দাগাই নিবা, ঠিক আছে? ক্লাসটা তোমরা মনোযোগ সহকারে করবা, দেখবা যে এখান থেকে তোমার পড়া তোমার 50 থেকে তোমার 70% এখানে কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? তারপর আমরা চলে আসি নেমাটোসিস্ট সূত্রক নিক্ষেপের কৌশল, ঠিক আছে? এটা পড়বো। যে বলছে যে তোমার কি নেমাটোসিস্টের সূত্রক নিক্ষেপ যুগোপযোগভাবে একটি রাসায়নিক এবং যান্ত্রিক প্রক্রিয়া, রাসায়নিক হতে পারে এবং যান্ত্রিক হতে পারে। শিকার বা শত্রু সন্ধান অথবা অন্য কোনো কারণে নেমাটোসিস্ট উদ্দীপ্ত হলে এই প্রক্রিয়া শুরু হয়। কোনো শিকার হাইড্রার কোশিকা কাছাকাছি হলে শিকার দেহের রাসায়নিক পদার্থের প্রভাবে নেমাটোসিস্ট প্রাচীরে পানিভেদ্য বেড়ে যায়। এতে থলির ভিতরে দ্রুত পানি প্রবেশ করে, ভিতরে অভিস্রাবণের চাপ বেড়ে যায়। ভালো কথা। এ সময় থলির ভিতরে তোমার কি পলি তোমার কি গামা তোমার কি গ্লুটামেট নামক রাসায়নিক পদার্থ খরিত হয়। তাহলে কি নিশ্চিত হতে পারে? পলি গামা গ্লুটামেট খরিত হতে পারে। তাহলে এটা আমরা কি করবো? এটা আমরা মুখস্থ করবো, মনে রাখবো, ঠিক আছে? তারপর শিকার নেমাটোসিস্ট নিডোসিল স্পর্শ করা মাত্র এবং অপরক্রম ফুলে যায় এবং তখন দ্রুত পানি ভিতরে প্রবেশ করে। হাইড্রোস্ট্যাটিক চাপ বেড়ে গেলে নেমাটোসিস্ট সূত্র তোমার কি ক্ষিপ্র গতিতে বাইরে নিক্ষিপ্ত হয়। জাস্ট যতটুকু দেখাই দিলাম এখান থেকে এতটুকু মনে রাখবা যে নেমাটোসিস্ট তোমার কি মানে তোমার এই যে নিক্ষেপ হয় বা তোমার কোনো কিছু তোমার শিকার করার জন্য। তো এই যে নিক্ষেপ্ত হওয়ার ফলে কোন রাসায়নিক পদার্থ খরিত হতে পারে? এই যে তোমার কি পলি গামা গ্লুটামেট তোমার কি এই যে রাসায়নিক পদার্থটা তোমার কি নিঃসৃত হতে পারে। তাহলে এইটা সুন্দরভাবে কি করবো? এইটা সুন্দরভাবে আমরা পড়ে নিব, ঠিক আছে? তারপর চলে আসো এখান থেকে আমরা এই পয়েন্ট আমরা কি করবো? সুন্দরভাবে আমরা রিডিং দিয়ে দেবো, ঠিক আছে না? ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে রিডিং দিয়ে দেবা।
বা তুমি নিজ দায়িত্বে বাসায় রিডিং দিলে হয়ে যাবে। তারপর নেমাটোসিস সূত্রক একবার নিক্ষিপ্ত হলে সেটাকে আর তোমার নিডোসাইটের ফিরিয়ে আনা যায় না বা আবার ব্যবহার করা যায় না, কিংবা এই একই নিডোসাইট আর কোনো নেমাটোসিস সৃষ্টি করতে পারে না। এ ধরনের নেমাটোসিস ধীরে ধীরে গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বরে প্রবেশ করে এবং অন্যান্য খাদ্যবস্তুর সাথে হজম করে যায়। 48 ঘন্টার মধ্যে ইন্টারস্টেশিয়াল কোষ রূপান্তরিত হয় নতুন নিডোসাইট আর সৃষ্টির মাধ্যমে ব্যবহৃত নিডোসাইট প্রতিস্থাপিত হতে পারে। তাহলে এখান থেকে তোমার কোশ্চেন আসবে যে তোমার এই যে নিডোসাইটটা তোমার প্রতিস্থাপিত হয় কোন কোষ দ্বারা? ইন্টারস্টেশিয়াল কোষ দ্বারা। এই ইন্টারস্টেশিয়াল কোষ তোমার কি ঘটতে তোমার নতুনভাবে সৃষ্টি করতে সময় লাগে কত? 48 ঘন্টা হতে পারে, অর্থাৎ তোমার কি 48 আওয়ার তোমার কি সময় লাগতে পারে। তাহলে এভাবে তোমার ঘুরে পেঁচায় কোশ্চেন আসবে। তো এটা তোমার কি এমসিকিউর জন্য একদম 5 স্টার ইম্পর্টেন্ট। সুন্দরভাবে আমরা কি করব? সুন্দরভাবে এমসিকিউর জন্য আমরা মুখস্থ করে নেব। তো এই পেজটা থেকে আমরা এতটুকুই পড়লাম। হ্যাঁ, তো সুন্দরভাবে দেখাই দিচ্ছি যে তোমার কি ইন্টারস্টেশিয়াল কোষ তোমার কি নিউরোসাইট সৃষ্টিতে সাহায্য করে থাকে এবং এটা তোমার সময় থাকে 48 ঘন্টার মধ্যে। এটা তোমার কি আবার পুনরায় উৎপন্ন হতে পারে। তো এইটা হচ্ছে নিউরোসাইটের সূত্র নিক্ষেপ। তো যখন তোমার হাইড্রা যখন খাদ্য শিকার করে তখন এটা একটা তোমার প্যাসের মধ্যে থাকে বা তোমার একটা সুতার মতো থাকে। তো যখন দেখলো অ্যাকচুয়ালি তোমার কি হাইড্রা দেখলো যে আমার খাদ্য তোমার শিকার করার সময় চলে এসেছে, তো এই ও তোমার অন্য প্রাণীকে তোমার কি শিকার করার সময় এসেছে, তো হাইড্রা কিন্তু তোমার এই তোমার নেমাটোসিস সূত্রের মাধ্যমে তাকে নিক্ষেপ করে, তাকে পেঁচায় মানে তোমার ওই প্রাণীটিকে তোমার বেসিক্যালি শিকার করে এবং যার ফলে তোমার কি এই নেমাটোসিস তোমার কি তোমার এই সূত্র নিক্ষেপ তোমার সুতাটা বা তোমার যাকে বলা হয় বার্ব, এই সুতাটা তোমার কি একবারে নিক্ষিপ্ত হতে পারে, পুনরায় নিক্ষিপ্ত করা যায় না। তারপর তোমার হাইডার তোমার পুনরায় 48 ঘন্টার মধ্যে এই ইন্টারস্টেশিয়াল কোষটা আবার তোমার এই সুতাটাকে সৃষ্টি করে তোমার ওই হাইডার ভিতরে রেখে দেয়। তো এইটা হচ্ছে বেসিক। এখান থেকে এতটুকু মুস্ত করলে হয়ে যাবে, বাকিটা রিডিং দিয়ে দিবা, ঠিক আছে না? এখান থেকে বেসিক্যালি তোমার চিত্রটা এমনিতে দেখে নিবা নিজ দায়িত্বে, তারপর আর কিছু করতে হবে না। তারপর নেক্সট পেজে চলে যাই। নেক্সট পেজে কি বলছে? হ্যাঁ, তোমার নিডোসাইট এবং নেমাটোসিস্টের মধ্যে পার্থক্য বলছে। তো আমি আগেই বলছিলাম যেটা তোমার বক্স, সেটা তোমার হোক তোমার মেইন পরীক্ষার জন্য, হোক মেডিকেলে ভর্তি পরীক্ষার জন্য, হোক সেটা যে কোনো পরীক্ষার জন্য একদম ইনফিনিটি স্টার ইম্পর্টেন্ট তোমাকে পড়ে নিতে হবে। এখান থেকে তুমি বেসিক্যালি স্যাররা তোমার আমাদের মতো বই ধরা ধরা তোমার কোশ্চেন করে না। তোমার বইটা একটু তোমার কি মানে তোমার দেখে শুনে বক্সে তোমার যেগুলো দেওয়া থাকে ওগুলোর উপরে ডিপেন্ড করে প্রশ্ন করে। তো আমরা বক্সটাকে মানে তোমার কি ইম্পর্টেন্ট দেবো। তো নিউরোসাইট থেকে এতটুকু পড়বা। নিডারিয়া প্রভাবভুক্ত প্রাণীদের এপিডার্মিসের পেশি আবরণ কোষের ফাঁকে ভিতরে অবস্থান করে থাকে। তো সুন্দরভাবে পড়ে নেব যে তোমার নেমাটোসিস্ট কোথায় থাকে? নেমাটোসিস্ট স্ফীত মধ্য অংশে থাকতে পারে। তারপর গঠন, তারপর নিডোসাইট দ্বিস্তরীয়, তারপর নিডোসিল, অপারকুলাম, তারপর নেমাটোসিস্ট সাইটোপ্লাজম, নিউক্লিয়াস ইত্যাদি নিয়ে গঠিত হতে পারে। অপরদিকে নেমাটোসিস্ট ফাঁপা পেঁচানো সূত্রকযুক্ত একটি গোলাকার বা ডিম্বাকার থলি থাকতে পারে। জাস্ট আমরা কি করব? পড়ে নেব। তারপর কি মানে আবরণ, তোমার কি নেমাটোসিস্ট আবরণ কি দিয়ে গঠিত? সজীব প্লাজমা মেমব্রেন দিয়ে গঠিত হতে পারে। তাহলে এটা আমরা মুখস্থ করে নেব। আর এটা কি কাইটিন নির্মিত গঠিত হতে পারে, এটা আমরা মুখস্থ করে নেব। আর তারপর বলছে এপিডার্মিসের এক প্রকার বিশেষ ধরনের কোষ থাকে। তাহলে কি থাকতে পারে? এক প্রকার বিশেষ ধরনের কোষ থাকতে পারে। অপরদিকে নেমাটোসিস্ট নিডোসাইট কোষের একটি অবিচ্ছেদ্য অংশ। এখান থেকে পড়ে নেব যে কাজ নেমাটোসিস্ট তোমার কি ধারণ করে শিকার ধরা, আত্মরক্ষা, চলন এবং আঁকড়ে ধরতে সাহায্য করে। এগুলো হিউজ পরিমাণে ইম্পর্টেন্ট। তো পুরো পার্টটাই আমি তোমার কি একদম ঢাকায় দিচ্ছি। পুরো পার্টটাই সুন্দরভাবে তোমার কি করবা? মুখস্থ করে নিবা। এই পুরো পার্টটাই একদম তোমার এমসিকিউর জন্য একদম হট টপিক। তো সুন্দরভাবে আমরা কি করব? সুন্দরভাবে A to Z পার্থক্য সহকারে পড়ে নেব। সিকিউতে তোমার কি গ এবং ঘ এ চলে আসে যে তোমার কি ক বা খ এ চলে আসতে পারে যে নিডোসাইট এবং নেমাটোসিস্টের মধ্যে পার্থক্য উল্লেখ করো বা লেখো। তাহলে সুন্দরভাবে আমরা কি করবো? এই বক্সটা আমরা সুন্দরভাবে আমরা একদম টনটনা মুখস্থ করে নেব। এটা সিকিউর জন্য তোমার কি একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো সুন্দরভাবে ভাই পুরা ক খ গ এর জন্য আমরা সব পুরো পার্টটাই পড়ে নেব, ঠিক আছে? তারপর চলে আসি যে গ্যাস্ট্রোডার্মিস বা অন্ততক এর কোষসমূহ। এখন আমরা বেসিক্যালি আমরা আগেই পড়লাম যে তোমার এপিডার্মিস সম্পর্কে আলোচনা করলাম যে কয়টা কোষ হতে পারে, কি কি হতে পারে, কি হতে পারে না, এবং কয়টি পেশি আবরণ থাকতে পারে। এখন আমরা চলে যাব কি হাইডার তোমার ভিতরে চলে যাব যে গ্যাস্ট্রোডার্মিসের বা অন্ততকের কোষসমূহ সম্পর্কে আলোচনা করব যে তোমার হাইডার দেহ প্রাচীর এর অন্ততককে বলা হয় গ্যাস্ট্রোডার্মিস। তাহলে এটা সিকিউর জন্য তোমাকে বুঝতে করতে হবে। এমসিকিউর জন্য চলে আসতে পারে যে হাইডার দেহ প্রাচীরে অন্তঃস্তরকে কি বলা হয়? গ্যাস্ট্রোডার্মিস বলা হয়। আর বহিস্থকে বলা হয় এপিডার্মিস। এটা এমসিকিউর জন্য আমরা কি করব? সুন্দরভাবে পড়ে নেব। এটি সিলিন্ড্রনকে ঘিরে অবস্থান করে। ভ্রূণীয় এন্ডোডার্ম থেকে এটি গঠিত হয়। এটি 5 ধরনের কোষ নিয়ে গঠিত। তাহলে আগেই আমরা জানলাম যে তোমার কি তোমার বেসিক্যালি তোমার এপিডার্মিসের কোষসমূহ 7 প্রকার, কিন্তু আন্তঃকোষকে যেহেতু গ্যাস্ট্রোডার্মিস বলা হয়, এই গ্যাস্ট্রোডার্মিসের কোষ হচ্ছে 5 প্রকার। ওখানে 7 ছিল, এখানে
5 আসবে, ঠিক আছে? 5টাকে কি করতে হবে, যে একটা হচ্ছে পেশি আবরণী কোষ বা পুষ্টি কোষ বলা হয়, একটা তোমার হচ্ছে কি ইন্টারস্টিশিয়াল কোষ হতে পারে, একটা হচ্ছে সংবেদন কোষ, একটা স্নায়ু কোষ, আর একটা হচ্ছে কি গ্রন্থি কোষ। এই 5টা সম্পর্কে আমরা কি করব, সুন্দরভাবে এখন আলোচনা করব। তো এই পয়েন্টটা তোমরা মুখস্থ করে নিবা। এই 5টা ট্রু ফলসে বা এমসিকিউ ক্ষেত্রে আসতে পারে যে গ্যাস্ট্রোডার্মিসের কোষসমূহ নিচের কোনটি নয়, নিচের কোনটি হতে পারে। ট্রু ফলসে আসতে পারে বা তোমার কি এমসিকিউতে আসতে পারে। তো সুন্দরভাবে আমরা কি করব, কভার করে নেব। পেশি আবরণী কোষ বা পুষ্টি কোষ থেকে আমরা কতটুকু পড়বো, যে কোষগুলো আকারে বড় স্তম্ভকার বা এবং অন্ততকে বেশিরভাগই অংশ জুড়ে থাকে। প্রত্যেক কোষের দানাদার সাইটোপ্লাজম, একটি বড় নিউক্লিয়াস, কয়েকটি তোমার হচ্ছে কি তোমার কোষ গহ্বর, ঠিক আছে? তারপর তোমার হচ্ছে কি তবে অঙ্গাণু, তারপর বিভিন্ন প্রান্তে শেষ ভাগে দুদিকে পেশিলেস নামক দুটি উপবৃদ্ধি থাকে এবং দেহ তোমার হচ্ছে কি দেহ অক্ষে সমান্তরাল অবস্থান করে। তোমার পেশিলেজের মধ্যে মায়োনিম নামক সংকোচনশীল তন্তু থাকে। কোষগুলোর পুষ্টি প্রক্রিয়া সহায়তা করে বলে এগুলো পুষ্টিকোষ বলা হয়। তাহলে এই যে মায়োনিমটা সুন্দরভাবে মুখস্থ করে নিবা, যে পেশি লেজের মধ্যে কি থাকতে পারে, মায়োনিম তোমার কি নামক সংকোচন তন্তু থাকতে পারে। তাহলে এটা ইম্পর্টেন্ট, এটা সুন্দরভাবে তোমার কি করতে হবে, এটা সুন্দরভাবে তোমার এমসিকিউর জন্য মুখস্থ করে নিতে হবে, ঠিক আছে না? ওভারঅল এডমিশনের জন্য ইম্পর্টেন্ট। এটা পুষ্টি প্রক্রিয়া সম্পূর্ণ করে, তাই একে পুষ্টিকোষ বলা হয়। তাহলে তোমার পেশি আবরণী কোষের আরেকটা নাম কি, পেশি আবরণী কোষের আরেকটা নাম হচ্ছে পুষ্টিকোষ। তাহলে হেডলাইনটা সুন্দরভাবে দাগে নিবা যে পেশি কোষের আরেকটা নাম হচ্ছে পুষ্টিকোষ। এখানে পেশি লেজের মাধ্যমে তোমার মায়োনিম সংযুক্ত তন্তু থাকে, তা পুষ্টি সরবরাহ করে বিধায় একে পুষ্টিকোষ বলা হয়। এটা মুখস্থ করতে হবে। তোমার ভিতরের মুক্ত প্রান্তের গঠনের উপর ভিত্তি করে পুষ্টিকোষকে কয় ভাগ করা যায়, 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি ফ্লাজেলি কোষ, একটা ক্ষণপদীয় কোষ। জাস্ট এই এতটুকু হেডলাইনটা মুখস্থ করলে হয়ে যাবে, এখান থেকে কিছু পড়তে হবে না, জাস্ট এখান থেকে হেডলাইনটা মুখস্থ করবো। একটা হচ্ছে ফ্লাজেলি কোষ হতে পারে, একটা হচ্ছে কি ক্ষণপদীয় কোষ হতে পারে। তাহলে এখান থেকে আমরা কি করব, হেডলাইনটা মুখস্থ করবো। কিসের জন্য, এমসিকিউর জন্য, ঠিক আছে না? ট্রু ফলসের জন্য আসতে পারে বা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য আসতে পারে। পড়ে নেই আপাতত, আমরা কি করে নেই, পড়ে নেই, যতটুকু ইম্পর্টেন্ট ততটুকু ভাইয়া পড়াই দিচ্ছে। যে তোমার ফ্লাজেলি কোষ থেকে কতটুকু পড়বা, যে এগুলো মুক্ত প্রান্তে চার থেকে তোমার থেকে 1 থেকে 4টি সুতার মতো ফ্লাজেলা থাকতে পারে, রিডিং দিয়ে দিবা। তারপর হচ্ছে কি তোমার ক্ষণপদীয় কোষের মধ্যে এগুলো হচ্ছে কি ক্ষণপদ যুক্ত হতে পারে, ভালো কথা। তারপর চলে আসলাম কি পেশি আবরণীর কাজে চলে আসলাম। তো পেশি আবরণীর কাজটা আমাদের পড়তে হবে বেসিক্যালি তোমার সিকিউর জন্য একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট পেশি আবরণীর কাজটা। তো সুন্দরভাবে পড়ে নেব যে পেশি আবরণীর কাজ থেকে কি পড়তে হবে, যে পেশি প্রবন্ধনযুক্ত সংকোচন প্রসারণের মাধ্যমে দেহকে সরু এবং মোটা করে। তাহলে এটা সংকোচনও করতে পারে, প্রসারণও করতে পারে। তারপর 2 নম্বর পয়েন্টে চলে আসলাম যে মুখ এবং কোষিকার গোড়া অবস্থিত পেশি প্রবর্ধন গুলো মুখের ছিদ্র খোলা এবং বন্ধ করতে স্প্লিন্টারের মতো কাজ করে। তাহলে এটা কি করতে কাজ করে, এটা স্প্লিন্টারের মতো কাজ করতে পারে। এবং ফ্লাজেলা তোমার কি এই 2 নম্বর পয়েন্ট শেষ, 3 নম্বর পয়েন্ট শেষ, 4 নম্বর 2 নম্বর পয়েন্ট শেষ, 1 নম্বর পয়েন্ট শেষ, 3 নম্বর পয়েন্টে চলে আসো। যে ফ্লাজেলি কোষে ফ্লাজেলা আন্দোলিত হয় খাদ্যবস্তু ক্ষুদ্র কণা পরিণত হয়। তারপর 4 নম্বর পয়েন্ট বললাম যে প্রয়োজনে কোষে আন্দোলিত হয় তোমার কি মুখ ছিদ্র পথে পানি প্রবেশ করতে পারে। তাহলে কি কোন পথে পানি প্রবেশ করতে পারে, মুখ ছিদ্র পথে। আচ্ছা 5 নম্বর পয়েন্টটা চলে আসলাম যে ক্ষণপদীয় কোষের ক্ষণপথ খাদ্য কণা গলধ্বংকন করতে সাহায্য করে থাকে। জাস্ট এই পয়েন্টগুলো এমনিতে দাগাই নিবা, আর বাকিটা তোমার রিডিং দিলে হয়ে যাবে। তারপর চলে আসলাম কি গ্রন্থি কোষে চলে আসলাম। তাহলে তোমার পেশি আবরণী কোষ আমরা শেষ করে দিলাম। এখন গ্রন্থি কোষটা পড়ে নেব, যে বিক্ষিপ্তভাবে পুষ্টি কোষের ফাঁকে ফাঁকে এসব কোষ অবস্থান করে থাকে। এগুলোর সংখ্যা মূলদেহ এবং হাইপোস্টাম সবচেয়ে বেশি থাকে। তাহলে কোথায় কোথায় থাকতে পারে, তোমার গ্রন্থি কোষগুলো তোমার কি একটা মূল দেহে থাকতে পারে, আর একটা হচ্ছে কি হাইপোস্টামের সংখ্যা বেশি থাকতে পারে, কিন্তু পদতলে কম এবং কোষিকা অনুপস্থিত। তাহলে এই পয়েন্টটা তোমাকে বুঝতে করতে হবে যে কোথায় বেশি থাকতে পারে, কোথায় কম থাকতে পারে। মূল দেহতে বেশি থাকতে পারে এবং হাইপোস্টমে বেশি থাকতে পারে, কিন্তু পদতলে কম থাকে এবং কোষিকা অনুপস্থিত থাকতে পারে। তাহলে এই পেজটা থেকে জাস্ট এতটুকুই তোমরা মুখস্থ করলে হয়ে যাবে। এই পয়েন্টটা সুন্দরভাবে আমরা কি করবো, দাগাই নেব এবং হেডলাইনটা দাগাই নেব, ঠিক আছে না? এখান থেকে এতটুকু পড়লে হয়ে যাবে। এই পয়েন্টটা থেকে জাস্ট খালি এই পয়েন্টগুলো তুমি এমনিতে মনে রাখলে হয়ে যাবে, ঠিক আছে? তারপর তোমার বেসিক্যালি তোমার কি এই চিত্র দেওয়া আছে, এই চিত্রটা তোমার কি মাঝে মধ্যে তোমার কি সিকিউতে দেখা যায়। তো এই চিত্রটা তোমার কি সুন্দরভাবে আমরা কি করব, সুন্দরভাবে আমরা প্র্যাকটিস করব, ঠিক আছে না? এই চিত্রটা মাঝে মাঝে তোমার কি সিকিউতে চলে আসে। তো সিকিউর জন্য আমরা চিত্রটা পড়ে নেব, দেখে নেব, ঠিক আছে না? যে বলবে যে হাইড্রা অন্তত কোষসমূহ ব্যাখ্যা করো। এটা হচ্ছে তোমার সংবেদী ক্ষণপথ খাদ্যদ্রব্য গহ্বর, এটা স্নায়ু, তারপর কি গ্রন্থি কোষ, এই যে গ্রন্থি কোষ, তারপর ইন্টারস্টিশিয়াল কোষ হতে পারে, ফ্লাজেলীয় কোষ হতে পারে, মেসোগ্লিয়া থাকতে পারে এবং নিউক্লিয়াস থাকতে পারে সবশেষে। তারপর আমরা কি নেক্সট আমরা পেজে চলে আসলাম যে গ্রন্থি কোষ অপ্রাকৃত ক্ষুদ্র এবং পেশি প্রবন্ধনযুক্ত। গ্রন্থি কোষকে আবার কয় ভাগ করা যায়, 2 ভাগে ভাগ করা যায়। তাহলে যদি কোশ্চেন কখনো আসে এমসিকিউতে যে গ্রন্থি কোষ কয় প্রকার, 2 প্রকার হতে পারে। যে একটা হচ্ছে মিউকাস ক্ষণকারী কোষ, একটা হচ্ছে এনজাইম ক্ষণকারী কোষ। জাস্ট হেডলাইনটা এখান থেকে মুছতে করবা, বাকিটা রিডিং দিলে হয়ে যাবে। যেহেতু ভাইয়া তোমাদের তোমার মেইন পয়েন্টগুলো পড়াইতেছে, সেহেতু আমি সুন্দরভাবে তোমাদের রিডিংও দিয়ে দিচ্ছি। সুন্দরভাবে ক্লাসটা করো এবং মনোযোগ সহকারে ভাইয়ের কথাগুলো শোনো।
যে এগুলো প্রধানত হাইপোস্টম অঞ্চলে অবস্থিত এবং পিচ্ছিল মিউকাস ক্ষরণ করে। এটা পয়েন্ট তুমি এমনিতে পড়ে নিলা। অন্যান্য স্থানে কোষগুলো এ ধরনের ধরনের যা থেকে পরিপাক জন্য এনজাইম খরিত হয়। জাস্ট এখান থেকে সুন্দরভাবে কী করবা, এখান থেকে সুন্দরভাবে এই হেডলাইনটা মুখস্থ করে নিবা এবং বাকিটা তোমার সুন্দরভাবে রিডিং দিলে তোমার হয়ে যাবে। ঠিক আছে, তারপর চলে আসো যে গ্রন্থি কোষের কাজটা কি পড়তে হবে। যে গ্রন্থি কোষের কাজটা হচ্ছে কি হাইপোস্টম গ্রন্থি কোষ তোমার নিঃসৃত মিউকাস খাদ্যদ্রব্য পিচ্ছিল করে গলদহন করে সাহায্য করে। তাহলে কোনটা সাহায্য করে থাকে? মিউকাসটা। তারপর 2 নম্বর চলে আসলাম যে অন্যান্য স্থানে গ্রন্থি কোষ সিলিন্ডারের এনজাইম ক্ষরণ ঘটিয়ে পরিপাক সাহায্য করে। তাহলে এখানে এনজাইম খরিত হয় এবং এখানে মিউকাস তোমার হচ্ছে কি মিউকাস খাদ্যকে পিচ্ছিল করতে সাহায্য করে। তাহলে এই দুইটা পয়েন্ট আমরা কি করব, সুন্দরভাবে আমরা কি করব, মুখস্থ করলেই হয়ে যাবে। তো এই দুইটা পয়েন্ট আমরা কি করব, মুখস্থ করে নেব। তারপর 3 নম্বর পয়েন্টে চলে আসলাম যে 3 নম্বর পয়েন্টটা তোমার আসলে কি বলছে? 3 নম্বর পয়েন্টটা বলছে যে ইন্টারস্টিশিয়াল কোষ। ইন্টারস্টিশিয়াল কোষ সম্পর্কে আমরা এখন আলোচনা করব। আমরা এখান থেকে আমরা তোমার কি এই যে আমরা হেডলাইনটা আমরা এমনিতে দেখে নিব আর বাকিটা আমরা কি করব, এমনিতে দেখাই নিব। এখান থেকে এগুলো পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে অবস্থান করে। হ্যাঁ, প্রকৃতপক্ষে এসব এপিডার্মিস থেকে আগত হয়। তাহলে ইন্টারস্টিশিয়াল কোষ কোথা থেকে আগত হতে পারে? এপিডার্মিস থেকে আগত হতে পারে। এগুলো গোল, ডিম্বাকার, ত্রিকোণাকার এবং সুস্পষ্ট নিউক্লিয়াস, মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা, মুক্ত রাইবোজোম এবং কিছু মাইটোকন্ড্রিয়া বহন করে। জাস্ট রিডিং দিলে হয়ে যাবে। কাজটা কি? এন্ডোডার্মিসের প্রয়োজনীয় যে কোনো কোষের গঠন করা এর কাজ। তাহলে এই পয়েন্টটা সুন্দরভাবে কী করবো আমরা? এই পয়েন্টটা সুন্দরভাবে আমরা রিডিং দেবো। ঠিক আছে না? এখানে রিডিং দিলে হয়ে যাবে। তারপর চলে আসো সংবেদী কোষে। আমরা এখন পরে বলবো যে সংবেদী কোষ চলে আসলাম। যে সংবেদী কোষ যাকে বলা হয় সেন্সর তোমার সেল বলা হয়, এগুলো পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে অবস্থিত, লম্বা এবং সরু হতে পারে। কোষের মুক্ত প্রান্ত থেকে নিগত সূক্ষ্ম সংবেদী রোম, সিলিন্ট্রন, উদ্গত মেসোগ্লিয়া সংলগ্ন প্রান্ত থেকে নিগত রোম স্নায়ুতন্ত্রের সাথে যুক্ত থাকে। জাস্ট এই হেডলাইনটা সুন্দরভাবে মুখস্থ করলে হয়ে যাবে। বাকিটা তুমি নিজ দায়িত্বে সুন্দরভাবে কি করবা, বাকিটা নিজ দায়িত্বে তুমি সুন্দরভাবে রিডিং দিবা। ঠিক আছে, কাজটা তোমার পড়ার দরকার নাই, সুন্দরভাবে আমরা রিডিং দিয়ে দেবো। যে পানির সাথে সিলিন্ট্রনের প্রবেশিত খাদ্য এবং অন্যান্য পদার্থের গুণাগুণ যাচাই করে স্নায়ু কোষে প্রেরণ করে। তারপর তোমার কি একদম লাস্ট পয়েন্ট আমরা পড়বো যে স্নায়ু কোষ। স্নায়ু কোষ এখানে কি বলছে যে তোমার কি স্নায়ু কোষ থেকে এতটুকু পড়ে নেবো যে এসব কোষ মেসোগ্লিয়া কোষে অবস্থিত, তোমার সংখ্যায় খুব কম, অনিয়মিত আকার বিশিষ্ট এবং একটি ক্ষুদ্র কোষদেহ ও 2 বা ততোধিক সূক্ষ্ম শাখান্বিত তন্তু নিয়ে গঠিত। তন্তুগুলো পরস্পর মিলে স্নায়ুজালিকা গঠন করে থাকে। জাস্ট হেডলাইনটা তোমার মুখস্থ করলে হয়ে যাবে। বাকিটা আমরা কি দেবো, রিডিং দেবো। ঠিক আছে, রিডিং দিলে তোমার হয়ে যাবে। তারপর বলছে কাজটা কি? সংবেদী কোষ থেকে তোমার সংগৃহীত উদ্দীপনা উপযুক্ত প্রতিক্রিয়া ব্যক্ত করে এবং দেহের বিভিন্ন কোষের কাজের সমন্বয় ঘটায়। এখান থেকে আর কিচ্ছু পড়ার দরকার নেই। যতটুকু তুমি আন্ডারলাইন করে দিলাম না কারণ হেডলাইনগুলো সুন্দরভাবে মুখস্থ করবা। আর যতটুকু আন্ডারলাইন করে দিছি ততটুকু দ্যাট উইল বি মোর দেন এনাফ তোমার এক্সামের জন্য। একাডেমিক থেকে এডমিশন পর্যন্ত একদম একদম তোমরা কি অতটুকুই পড়ে নিবা। অতিরিক্ত লাইন আমরা পড়বো না, পরে সময় নষ্ট করবো না। যেগুলো দেখাই দিচ্ছি ওগুলা সুন্দরভাবে পড়াশোনা করো, যেটা ওখান থেকে কমন পাবা। আর এগুলো নর্মালভাবে এগুলো আসে না, এগুলো রিডিং দেওয়ার জন্য এখানে পড়িয়ে দেওয়া আছে। ঠিক আছে, তারপর আমরা আলোচনা করবো কি একদম লাস্ট পয়েন্ট আমরা আলোচনা করবো যে তোমার কি এই যে ইপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিসের মধ্যে আলোচনা করবো। আমি আগেই বলেছিলাম যেগুলো তোমার বক্স সেগুলো তোমার আসলে তোমার কি একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো হোক সেটা তোমার মেইন পরীক্ষার জন্য, হোক সেটা তোমার কি মানে তোমার এডমিশনের জন্য একদম ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আমরা সুন্দরভাবে পড়ে নেবো। ঠিক আছে না? ডেন্টালের জন্য ইম্পর্টেন্ট। তারপর তোমার কি তোমার বেসিক্যালি তোমার কি বোর্ড কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে না? বোর্ড কোশ্চেনের জন্য একদম হিউজ পরিমাণে ইম্পর্টেন্ট। তো আমরা কি করব, বোর্ড কোশ্চেনের জন্য আমরা এগুলা পড়ে নেব। চলো পড়ে নিই যে এপিডার্মিস মানে কি? ভ্রূণীয় এক্টোডার্ম থেকে উৎপন্ন হয়। তাহলে এপিডার্মিস কোথা থেকে উৎপন্ন হয়? তোমার এক্টোডার্ম থেকে উৎপন্ন হয়। অপরদিকে গ্যাস্ট্রোডার্মিস এন্ডোডার্ম থেকে উৎপন্ন হতে পারে। তাহলে একটো মানে বাইরে, আর তোমার কি বাইরে কি থাকে? এপিডার্মিস থাকে। আর এন্ডো মানে ভেতর, ভেতরে কি থাকে? গ্যাস্ট্রোডার্মিস থাকতে পারে। এখান থেকে এতটুকু মনে করবা যে দেহের বাইরের দিকে অবস্থিত, এটা দেহের ভেতরের দিকে অবস্থিত, সিলিন্ড্রনকে ঘিরে অবস্থান করে থাকে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে কি ঘনপথযুক্ত কোষ এবং ফ্লাজেলাযুক্ত কোষ দেখা যায় না। আর এখানে ঘনপথযুক্ত এবং ফ্লাজেলা কোষগুলো কি দেখা যায়। তাহলে এই পয়েন্টটা মুখস্থ করতে হবে। তারপর 4 নম্বর পয়েন্টটা বলছে যে পেশি আবরণী কোষ নিঃসৃত রস সৃষ্টি হয়। আর সেখানে পেশি আবরণী কোষ কি থাকতে পারে? অনুপস্থিত থাকতে পারে। 5 নম্বর বলছে নিডোসাইট অর্থাৎ উপস্থিত এবং চলন শিকার ধরা আত্মরক্ষা কাজে ব্যবহার হতে পারে। তাহলে উপস্থিত রয়েছে, তারপর চলন হতে পারে, শিকার ধরা এবং আত্মরক্ষার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এপিডার্মিস। এবং গ্যাস্ট্রোডার্মিস সেখানে কি থাকতে পারে? অনুপস্থিত থাকতে পারে। সেটা কি থাকতে পারে? সেটা নিউরোসাইটটা থাকতে পারে। জনন অঙ্গ এবং মুকুল তোমার কি এপিডার্মিসে দেখতে পাওয়া যায়, কিন্তু গ্যাস্ট্রোডার্মিসে দেখতে পাওয়া যায় না। তারপর বলছে কাজ কি? দেহেরকে বাইরের আঘাত থেকে রক্ষা করে এবং পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করে। তাহলে এটা সুন্দরভাবে আমরা দেখা নেব যে মূলত পুষ্টির কাজে নিয়োজিত হতে পারে। তাহলে এই পয়েন্টটা অনেক অনেক ইম্পর্টেন্ট। আমি আরেকবার রিভিশন দিচ্ছি, সুন্দরভাবে বুঝতে করবা যে এক্টোডার্মিস হচ্ছে এপিডার্মিসের বৈশিষ্ট্য, এন্ডোডার্মিস হচ্ছে কি গ্যাস্ট্রোডার্মিসের বৈশিষ্ট্য। অবস্থান তোমার দেহের বাইরে, আর এটা হচ্ছে কি দেহের ভেতরে। তারপর পুষ্টিকোষ তোমার কি ক্ষণপথযুক্ত কোষ এবং তোমার কি ফ্লাজেলাম দেখা যায় না। আর এখানে তোমার কি এখানে তোমার কি ফ্লাজেলাম এবং ক্ষণপথ তোমার কি দেখা যায়? ভ্যাপুরা দেখা
যেতে পারে। তাহলে এই পয়েন্টটা মুখস্থ করবো। তারপর হচ্ছে কি কিউটিকল পেশি আবরণী দ্বারা তোমার নিঃসৃত হতে পারে। আর পেশি আবরণী এখানে তোমার হচ্ছে কিউটিকল গ্যাস্ট্রোডার্মিসে অনুপস্থিত। নিউরোসাইট উপস্থিত চলন শিকারের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অপরদিকে তোমার হচ্ছে কি গ্যাস্ট্রোডার্মিস তোমার হচ্ছে কি এখানে অনুপস্থিত থাকতে পারে। ঠিক আছে, এখান থেকে এতটুকু পড়ে নিবা। তারপর জনন অঙ্গ মুকুল তোমার হচ্ছে কি তোমার এপিডার্মিসে দেখা যায়, কিন্তু এখানে দেখা যায় না। এবং কাজটা হচ্ছে দেহের বাইরের আঘাত থেকে রক্ষা করা এবং উদ্দীপনা গ্রহণ করা। আর এটা কি মূলত পুষ্টির কাজে নিয়োজিত হতে পারে। তো যেগুলো দেখা দিচ্ছি না কেন ওগুলা তোমার অ্যাকচুয়ালি অনেক অনেক ইম্পর্টেন্ট, তো পড়ে নিবা। তারপর চলে আসলাম কি আমরা এপিডার্মিস 5টা শেষ করলাম, গ্যাস্ট্রোডার্মিসে 5টা শেষ করলাম। এখন চলে আসবো মেসোগ্লিয়া চলে আসবো। তো মেসোগ্লিয়াটা সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে মনোযোগ সহকারে ধৈর্য সহকারে সুন্দরভাবে আমরা পড়ে নেবো। ঠিক আছে, তো চলো পড়ে নেই যে তোমার মেসোগ্লিয়া অর্থাৎ হাইডার এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিসের মাঝখানে জেলি অবস্থিত জেলির মতো স্বচ্ছ স্থিতিস্থাপক স্তরকে মেসোগ্লিয়া বলা হয়। তাহলে তোমার মেইন এক্সামের জন্য সিকিউর জন্য ক নাম্বার জন্য ইম্পর্টেন্ট। তো সিকিউতে ক নাম্বার জন্য তোমাকে পড়ে নিতে হবে যে আসলে তোমার কি তোমার মেসোগ্লিয়া কাকে বলে। তো মেসোগ্লিয়া কাকে বলে দেখাই নিবা যে হাইডার এপিডার্মিস। তাহলে এটা এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিস অর্থাৎ বাইরের এবং ভেতরের দুইটা পার্ট মিলে গঠিত হয়। তাহলে এটা হচ্ছে কি এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিসের মাঝখানে অবস্থিত জেলির মতো স্বচ্ছ স্থিতিস্থাপক স্তরকে বলা হয় মেসোগ্লিয়া। এখান থেকে আমরা এতটুকু দেখাই নেব। তারপর তোমার মেসোগ্লিয়া স্তরটি দেহ এবং কোশিকার উভয় স্থানে বিস্তৃত, তবে কোশিকা সবচেয়ে পাতলা এবং পদচাকতিতে সর্বাধিক পুরু। মেসোগ্লিয়া এ ধরনের বিন্যাস পদচাকতি অতিরিক্ত যান্ত্রিক প্রসারণ প্রতিরোধে সাহায্য করে এবং কোশিকাকে বেশি নামনীয় দান করে। হাইডার মেসোগ্লিয়া প্রায় এত মাইক্রোমিটার পুরু। তাহলে কত মাইক্রোমিটার পুরু হতে পারে হাইডার মেসোগ্লিয়া প্রায় কত মাইক্রোমিটার পুরু? হাইডার মেসোগ্লিয়া প্রায় তোমার কি 0.1 মাইক্রোমিটার পুরু হতে পারে। তাহলে এটা সুন্দরভাবে আমরা কি করবো এমসিকিউর জন্য একদম টনটনা মুখস্থ করে নেবো। এটা এই কোশ্চেনটা 5 স্টার ইম্পর্টেন্ট। তো সুন্দরভাবে আমরা দেখাই নেবো যে হাইডার তোমার কি মানে মেসোগ্লিয়া পুরু কত কত মাইক্রোমিটার? 0.1 মাইক্রোমিটার। এখন কথা হচ্ছে যে ভাইয়া আমাকে মাইক্রোমিটার বুঝাই দেন। তাহলে আমরা জানি যে 1 মাইক্রোমিটার সমান কয় মিটার? মাইক্রো বলতে 10⁻6 তোমার কি 6 তোমার কি তোমার মিটারকে বোঝায়। তাহলে ওখানে তোমার কি 0.1 মাইক্রোমিটার কত? তো 0.1 ইন্টু 10⁻6 মিটার হতে পারে। যদি পারো তাহলে এই ইনফরমেশনটা সুন্দরভাবে বইয়ে সুন্দরভাবে লিখে নিবা। ঠিক আছে, এটা এভাবে আসতে পারে তোমার মেডিকেল ভর্তি পরীক্ষায়। এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিস উভয় স্তরের কোষ মিসোগ্লিয়া গঠনে অংশগ্রহণ করে। আমরা কিছুই পড়বো না, জাস্ট এতটুকু পয়েন্টটা মুখস্থ করলে তোমার হয়ে যাবে এবং রিডিং দিলে হয়ে যাবে। নেক্সট পেজে চলে যায় যে কাজটা পড়তে হবে যে তোমার বলছে যে মেসোগ্লিয়া দেহের অবলম্বনে সাহায্য করে এবং এক ধরনের নামনীয় কঙ্কাল হিসেবে কাজ করে। তাহলে এটা কি করতে পারে? এটা কঙ্কাল হিসেবে কাজ করতে পারে। ঠিক আছে, তারপর মেসোগ্লিয়া দুটি কোষ স্তর তোমার কি কোষ স্তরে ভিত্তিরূপে কাজ করে। তাহলে এটা ভিত্তিরূপে কাজ করতে পারে কোষ স্তরে। ঠিক আছে, তারপর 3 নম্বর পয়েন্ট হচ্ছে স্নায়ু কোষ এবং সংবেদী কোষ তন্তু সমূহ এবং পেশি আবরণী কোষ সংকোচনশীল মায়োফাইব্রিল ধারণ করে। তাহলে এটা মায়োফাইব্রিল ধারণ করতে পারে। তারপর মেসোগ্লিয়া অবস্থিত পেশি আবরণী কোষের সংকোচনশীল মায়োফাইব্রিল সংকোচন দেহ বা কোষিকার খাটো হয়, ফলে দেহ বাঁকানো সম্ভব। জাস্ট এই দুইটা তিন চারটা লাইন সুন্দরভাবে মুখস্থ করলে হয়ে যাবে। যে যে যেগুলো তোমাদের কি আন্ডারলাইন করে দিলাম এবং দেখাই নিলাম। ঠিক আছে, তারপর আমরা নেক্সট পেজে চলে যাবো। নেক্সট পেজে তোমার কি বলছে? সিলিন্ট্রন পরিপাক সংবহন এবং গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর। তো এটা কি করতে হবে? এটা আমাদের পড়ে নিব ভাইয়ের সঙ্গে। যে বলছে নিডারিয়া পর্বভুক্ত প্রাণীদের দেহ অভ্যন্তরে এক প্রান্তে খোলা যে নলাকার তোমার কি ফাঁকা গহ্বর থাকে তাকে বলা হয় সিলিন্ট্রন। একদম মেইন পরীক্ষার জন্য একদম সিকিউতে তোমার কি ক নাম্বার কোশ্চেন জন্য বোর্ড কোশ্চেন চলে আসছিল। তো ক নাম্বার জন্য একদম হিউজ পরিমাণে ইম্পর্টেন্ট। তো সুন্দরভাবে পড়ে নিবা। জায়গায় চলে আসবে যে সিলিন্ট্রন কাকে বলে। যে নিডোরিয়া পর্বভুক্ত প্রাণী দেহ অভ্যন্তরে এক প্রান্তে তোমার খোলা একটি নলাকার ফাঁকা গহ্বর থাকে যাকে বলা হয় কি সিলিন্ট্রন। তারপর কি বলছে পড়বো যে এটি গ্যাস্ট্রোডার্মিসের পরিবৃত এবং মুখছিদ্র থেকে দেহের শেষ প্রান্তে পর্যন্ত লম্বালম্বিভাবে বিস্তৃত। এর উপস্থিতির কারণে হাইড্রা পর্বটি আগে তোমার কি তোমার তোমার কি বলা হয় তোমার সিওলেন্টেরা তোমার কি নামে পরিচিত ছিল। তাহলে তোমার কোন নামে পরিচিত ছিল? এই নামটা সুন্দরভাবে মুখস্থ করে দিবা। ঠিক আছে, তারপর চলে আসো যে সিলিন্ট্রনের মধ্যে খাদ্যবস্তু ফ্লাজেলীয় কোষের ক্রিয়া ক্ষুদ্র কণা পরিণত হয় এবং পরে বহিঃকোষীয় পরিপাক ঘটে। কিছু খাদ্যকণা সিলিন্ট্রনের অন্তর্গামী পানি প্রবাহের সাথে দেহের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পর্যন্ত পরিবৃত হয় এবং দেহের বিভিন্ন স্থানে গ্যাস্ট্রোভাস্কুলার তোমার কি ক্ষণপদীয় কোষে গৃহীত হয় এবং অন্তঃকোষীয় পরিপাক ঘটে। জাস্ট রিডিং দিবা। খাদ্যের আপচ্য অংশ এবং তোমার বিজারক যা বিপাকজাত বজ্রপদার্থ সিলিন্ট্রনের বহির্গামী পানি প্রবাহের সাথে মুখছিদ্রের মাধ্যমে বাইরে তোমার থেকে নির্গত হয়। অর্থাৎ সিলিন্ট্রন এদের একদিকে খাদ্য পরিপাকে এবং অন্যদিকে তোমার কি খাদ্য শ্বসন রেচন পরিপাকে সাহায্য করে। তাই সিলিন্ট্রনকে গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বা পরিপাক গহ্বর বলা হয়। তাহলে সিলিন্ট্রনকে কি বলা হয়? গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বা পরিপাক গহ্বর বলা হয়। তাহলে এটা আমরা কি করবো এমসিকিউর জন্য একদম টনটন মুখস্থ করে নেবো। ঠিক আছে, তারপর চলে আসো যে কোশিকার সিলিন্ট্রন তোমার প্রসারিত থাকে বলে এগুলো ফাঁপা। সিলিন্ট্রনকে অনেক সময় তোমার কি ব্লাইন্ড গার্ড
বা ব্লাইন্ড স্যাক বলা হয়। তার সিলিন্ডারকে কী কী নামে ডাকা হয়? ব্লাইন্ড গার্ড বা ব্লাইন্ড স্যাক বলা হয়। একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিশেষ ক্ষেত্রে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য একদম হিউজ পরিমাণে ইম্পর্টেন্ট। তো সুন্দরভাবে আমরা কী করবো? মুখস্থ করে নেবো, ঠিক আছে না? টিটিএম করে নেব, ঠিক আছে না? তো এখান থেকে আমরা এই পয়েন্টগুলো তোমার তোমার হচ্ছে কি তোমার দাগাই নেবো যে এর অপর নামটা কি, তারপর তোমার হচ্ছে কি এটা গ্যাস কী বলা হয়, তারপর এর আরেকটা নাম কি, এগুলো সুন্দরভাবে আমরা কী করবো? মুখস্থ করে নেব। তারপর আমরা চলে আসলাম যে সিলম এবং সিলিন্ডারের মধ্যে আমরা কী করবো? সুন্দরভাবে পার্থক্যটা পড়ে নেব। সিলম এবং সিলিন্ডারের মধ্যে আমাদের কী করতে হবে? পার্থক্যটা পড়তে হবে। যে এটা আমি নর্মালভাবে তোমার বারবার বলতেছি যে বক্সগুলো তোমার একদম ইম্পর্টেন্ট মেইন পরীক্ষার জন্য। তারপর তোমার হচ্ছে কি একদম এডমিশনে তোমার যে কোনো তোমার হচ্ছে কি মেডিকেল, ডেন্টাল, ভার্সিটির জন্য একদম হিউজ পরিমাণে ইম্পর্টেন্ট। তো সুন্দরভাবে আমরা কী করবো? এগুলো সুন্দরভাবে আমরা রিভিশন সহকারে রিভিশন দেবো বারবার, এবং ভাইয়ের সঙ্গে দেখাই নেবো যে কোনগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট। যে সিলম এটা ত্রিস্তরীয় প্রাণীদের দেহ প্রাচীরের ভেতরের দিক এবং পশ্চিম নালীর বাইরের দিকে ফাঁকা স্তর। আর সিলিন্ড্রন কি দ্বিস্তরীয়। তাহলে কোশ্চেন এখানে চলে আসবে যে সিলম কয় স্তর বিশিষ্ট? ত্রিস্তর বিশিষ্ট, অর্থাৎ 3টি স্তর থাকে। আর সিলিন্ড্রনে তোমার সিলমে থাকতে পারে 3টি স্তর, আর সিলিন্ড্রনে থাকতে পারে 2টি স্তর। এখান থেকে এতটুকু পড়ে নেব। তারপর বলছে যে ভিতর এবং বাইরের উভয় দিকে মেসোডার্ম উদ্ভূত পেরিটোনিয়াম পদার্থে আবৃত থাকে। তাহলে কোন পদার্থে আবৃত থাকতে পারে? পেরিটোনিয়াম পদার্থে আবৃত থাকতে পারে। তো বেসিক্যালি বক্সটা তো ইম্পর্টেন্ট, কিন্তু 2 নম্বর পয়েন্টটা আরও ইম্পর্টেন্ট। সব দিক দিয়ে গ্যাস্ট্রোডার্মিস আবৃত থাকতে পারে। কোথায়? সিলিন্ড্রনে থাকতে পারে। তারপর বলছে উৎপত্তি কোথায়? অর্থাৎ মেসোডার্মে এবং তোমার সিলোমিক থলিতে থাকতে পারে। এখানে মেসোডার্ম জাতীয় উদ্ভিদ হতে পারে, সিলোমিক থলিতে হতে পারে। এখানে বলছে এন্ডোডার্মজাত এবং আক্যান্টনে থাকতে পারে। মুখস্থ করে নিবা। আর তোমার তারপর বলছে বিভিন্ন অঙ্গ হৃৎপিণ্ড, যকৃৎ, তারপর যে ফুসফুস, বৃক্ক ইত্যাদি অবস্থান করে। কোনটা? সিলম। আর অপরদিকে তোমার এতে কোনো অঙ্গ অবস্থান করে না। এটা তোমার এমনিতে 10 স্টার ইম্পর্টেন্ট বক্সের মধ্যে, এটা আবার 10 স্টার ইম্পর্টেন্ট এই 4 নম্বর পয়েন্টটা। তারপর বলছে যে ধারণকৃত পদার্থ অর্থাৎ সিলমের তরলে পূর্ণ থাকে, আর অপরদিকে তোমার পানি, খাদ্য, বজ্র এখানে পূর্ণ থাকে না। কাজটা কি? শুধু দেহ গহ্বরে কাজ করে, আর এটা কি দেহ গহ্বর এবং পরিপাকের কাজ করে না। তাহলে আবার আমরা রিভিশন দিই ভাইয়ের সঙ্গে কতটুকু পড়তে হবে? যতটুকু পড়ে নিতে হবে যে তোমার হচ্ছে কি সিলম হচ্ছে কয় স্তর বিশিষ্ট প্রাণী? তোমার ত্রিস্তর বিশিষ্ট প্রাণী। অপরদিকে সিলিন্ড্রন কয় স্তর বিশিষ্ট প্রাণী? দ্বিস্তর বিশিষ্ট প্রাণী। ভেতর এবং বাইরে তোমার কি থাকতে পারে? মেসোডার্মে উদ্ভূত পেরিটোনিয়াম পদার্থে আবৃত থাকতে পারে। অপরদিকে গ্যাস্ট্রোডার্মিসে আবৃত থাকতে পারে। তারপর মেসোডার্মজাত এবং সিলোমিক থলি থাকে, আর এখানে তোমার এন্ডোডার্মজাত অ্যাকেন্ট্রন থাকতে পারে। তারপর বিভিন্ন অঙ্গ কোথায় কোথায় অঙ্গ থাকতে পারে? যে হৃৎপিণ্ড, তোমার হচ্ছে কি যকৃৎ, ফুসফুসে থাকতে পারে কি? সিলোম। আর অপরদিকে তোমার হচ্ছে কি সিলিন্ট্রন কোথাও কোনো অঙ্গে অবস্থান করে না। তারপর তোমার হচ্ছে কি সিলোমিক তরলে পূর্ণ থাকে, আর এটা পানি, খাদ্য এবং বজ্রপদার্থ হিসেবে পূর্ণ থাকতে পারে। এর কাজটা হচ্ছে কি দেহ গহ্বরে কাজ করে, আর এটা কি দেহ গহ্বর এবং পরিপাকে সাহায্য করে থাকে। তাহলে এগুলো হিউজ পরিমাণে ইম্পর্টেন্ট। সুন্দরভাবে কি করবা? পড়ে নিবা এবং বারবার রিভিশন দিবা। ওভারঅল যদি তুমি তুমি যদি তোমার পরীক্ষা আমি পড়াই দিলাম, অধ্যায়ও শেষ করে দিলাম, সিলেবাসও তোমাদের শেষ করে দিলাম, কিন্তু তুমি ওভারঅল যদি তুমি রিভিশনের মধ্যে না থাকো, বারবার যদি পরীক্ষা না দাও, এবং তুমি যদি তোমার ভুলটা সংশোধন করতে না পারো, তাহলে অনেক বিপদে পড়বা এবং এক্সামটা খারাপ হবে তোমাদের। তো বেসিক্যালি আমার পক্ষে থেকে এতটুকুই তোমার অনুরোধ থাকবে, তোমার সুন্দরভাবে যেগুলো অধ্যায় শেষ করে দিচ্ছি না কেন, যে ক্লাসগুলো দিচ্ছি না কেন, সুন্দরভাবে ক্লাসটা করবা, পরীক্ষা অ্যাটেন্ড করবা, ওয়েবসাইটে সুন্দরভাবে জয়বার পরীক্ষা দেওয়া দরকার, তয়বার পরীক্ষা দিবা, জয়বার ক্লাসটা করার দরকার, তয়বারেই তুমি করবা, ঠিক আছে না? যেন তো দিন শেষে যেন তুমি ভালো একটা রেজাল্ট করতে পারো, ভালো জায়গায় তুমি শিফট হইতে পারো, ঠিক আছে না? এবং নিজের স্বপ্ন পূরণ করতে পারো। ওভারঅল এটা আমাদের মূল লক্ষ্য। তো আমি আমার দিক দিয়ে সর্বোচ্চ চেষ্টা করতেছি তোমাদের ভালো ক্লাস গিফট দেওয়ার জন্য, এবং ভালোভাবে ইফেক্টিভভাবে পড়াশোনা করে দেওয়ার জন্য। তো সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে পড়ে নিবা, এবং ভাইয়াকে বিশ্বাস করে সুন্দরভাবে, যেহেতু এই প্ল্যাটফর্মে যুক্ত হয়েছো, তো সুন্দরভাবে তুমি বিশ্বাস রাখতে পারো যে ভাইয়া সুন্দরভাবে অতি শীঘ্রই তোমাদের সিলেবাসটা শেষ করে দেবে, ঠিক আছে? তো আমরা অতিরিক্ত কথা না বলে আমরা নেক্সট টপিকে চলে যাই। যে নেক্সট টপিক এখানে কি বলছে? নেক্সট টপিক তোমার এখানে বলছে যে তোমার হচ্ছে কি, এই যে বলছে যে তোমার হচ্ছে কি পেশি আবরণ করছো, যাই পড়লাম না কেন, এইগুলো হচ্ছে তোমার হচ্ছে কি মেডিকেলের জন্য, তোমার হচ্ছে কি এই যে তোমার মেইন পরীক্ষার জন্য এগুলো হিউজ পরিমাণে ইম্পর্টেন্ট। বিশেষ ক্ষেত্রে তোমার হচ্ছে কি মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য একদম ইনফিনিট স্টার ইম্পর্টেন্ট। যাই পড়লাম না কেন, তাই এখানে তোমার সব তোমার হচ্ছে কি সামারি এগুলো দেওয়া আছে, ঠিক আছে না? এই যে তোমার সামারি দেওয়া আছে, এগুলা ইনফিনিট স্টার। তো সুন্দরভাবে সবগুলো তোমরা কি করবা? মুখস্থ করে নিবা, ঠিক আছে? এগুলা হিউজ পরিমাণে ইম্পর্টেন্ট, এগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট। তো সুন্দরভাবে তোমার কি করতে হবে? মুখস্থ করতে হবে। পুরা পাঠটায় দাগাই নিবা, পুরা পাঠটায় তোমার মুখস্থ করতে হবে। তাও ওভারঅল আমি লাস্টের ক্লাসে আমি বলে দেবো যে এই ছকের মধ্যে কী কী পড়তে হবে, বেসিক্যালি মেডিকেলের জন্য কী কী পড়তে হবে আমি তোমাদের বুঝাই দেবো। তো এগুলো কী করবা? ইনফি স্টার দিবা, সুন্দরভাবে পড়ে নিবা। যাই আমি পড়াইলাম না কেন, তাই এখানে তোমার কি সব তোমার দেওয়া আছে। যে তোমার এই যে গ্যাস্ট্রোডার্মিসে তোমার কোষসমূহ দেওয়া আছে, কাজ দেওয়া আছে, অবস্থান দেওয়া আছে, তুমি নিজে পড়লে বুঝতে পারবা। তারপর তোমার কি এই যে এপিডার্মিসের তোমার আমরা জানলাম যে পেশি কোষ, তারপর ইন্টারস্টিশিয়াল কোষ আমরা জানলাম, তারপর নিউরোব্লাস্ট, সংবেদী কোষ, এগুলো আমরা পড়লাম। তো এখান থেকে পড়ে নিলে হয়ে যাবে। তারপর আমরা চলে আসলাম কি হাইডার খাদ্য গ্রহণ এবং পরিপাক প্রক্রিয়া চলে আসলাম। এখানে কি বলছে? পুষ্টি অর্থাৎ নিউট্রিশন কাকে বলে? হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ নিউট্রিশন, বা হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ নিউট্রিশন, ঠিক আছে না? তো যে জৈবনিক প্রক্রিয়ায় প্রাণীর নিজ তোমার হচ্ছে কি পরিবেশ থেকে
তোমার প্রয়োজনীয় জটিল খাদ্য দ্রব্য গ্রহণ করে বিভিন্ন এনজাইমের সহায়তায় কোষের পরিবহন, শোষণ, উপযোগী তরল এবং তোমার থেকে দ্রবণীয় খাদ্য পরিণত হয়, বা পরিপাকৃত খাদ্যসার শোষণের মাধ্যমে দেহের ক্ষয় পূরণ, বৃদ্ধি সাধন, তারপরে শক্তি উৎপাদন, শরীরবৃত্তীয় কার্যকলাপ অক্ষুণ্ণ রাখে, খাদ্য অপচয় অংশ থেকে বের হয়ে যায়, তাকে বলা হয় খাদ্য। জাস্ট রিডিং দিবা। তুমি জানো, তুমি 9 থেকে বাচ্চাকাল থেকে পড়ে আসতেছো যে পুষ্টি কি। তো এটা যদি মুখস্থ না থাকে বা তুমি যদি এমনিতে লিখে দিতে না পারো, তাহলে হাস্যকর বিষয়ের মধ্যে আর কিছুই হতে পারে না, তো হচ্ছে না। তো এটা জোকস পাস্ট হতে পারে। তো মুভ অন দ্য নেক্সট টপিক। এখানে বলছে তোমার থেকে হাইডার, তোমার খাদ্য এখানে বলছে যে তোমার থেকে হাইডার মাংসাশী প্রাণী। তাহলে হাইডার কোন ধরনের প্রাণী? মাংসাশী প্রাণী। আমরা আগেই জেনেছিলাম, তো এখানে যেহেতু আসলো সেহেতু আমরা স্টেশন দিয়ে দিই। হাইডার হচ্ছে মাংসাশী প্রাণী। যেসব ক্ষুদ্র জলজ প্রাণীতে নেমাটোসিস দিয়ে সহজে কাবু করা হয় সেসব প্রাণী হাইডার প্রধান খাদ্য। হাইডার খাদ্য তালিকা বিরাট অংশ জুড়ে রয়েছে বিভিন্ন ধরনের লার্ভা, তোমার কি যাকে বলা হয় সাইক্লোপস বলা হয়, তারপর ডেফনিয়া নামক তোমার ক্রাস্টেসিও সন্ধিবুদ্ধি প্রাণী, তো এগুলো পরে নিবা। ছোটো ছোটো কৃমি হতে পারে তার খাদ্য। আমরা যেমন মাছ মাংস খাইতে অনেক পছন্দ করি, হাইড্রাও তেমনইভাবে অ্যাট দ্য সেম পয়েন্ট অ্যাট দ্য সেম তোমার কি টাইমে তারাও তোমার কি এই যে তোমার এই প্রিয় প্রিয় খাদ্যগুলো খেয়ে থাকে সমুদ্রের নিচে। তো পতঙ্গের লার্ভা, সাইক্লোপস, তারপর ডেপনিয়া, তারপর সন্ধিপতি প্রাণী, ছোট ছোট কৃমি হতে পারে, তারপর খণ্ডকৃত প্রাণী হতে পারে এবং মাছের ডিম হতে পারে। তো আমরাও কিন্তু মাছের ডিম খাই, ঠিক আছে না? স্পেশালি মাছের ডিম আমার অনেক অনেক প্রিয়। তোমাদেরও প্রিয় হইতে পারে। তো মাছের ডিম সুন্দরভাবে খাওয়া, কারণ মাছের ডিমে প্রচণ্ড পরিমাণে প্রোটিন থাকতে পারে। তো প্রোটিন আমাদের দেহের জন্য অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তবে প্রধান খাদ্য হচ্ছে ক্ষুদ্র তোমার কি ক্রেস্টাসিও সন্ধিপতি প্রাণী। আবার এর মধ্যে আরও প্রিয় খাবার আছে, যে এর প্রিয় খাবার হচ্ছে কি ক্রেস্টাসিও সন্ধিপতি প্রাণী। তো এইটা দেখো, এই পয়েন্টটা তোমার মেডিকেল ভর্তি পরীক্ষা 17 থেকে 18 সালে আসছিল। তো এই পয়েন্টগুলো তোমার হিউজ পরিমাণে ইম্পর্টেন্ট মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য। তো সুন্দরভাবে আমি দেখা দিচ্ছি, তোমার অল্প একটু তোমার পরে দিয়ে তারপর দেখা দিচ্ছি। তো সাধারণত প্রোটিন তোমার কি টিস্যু রসে গ্লুটাথিয়ন নামক এক ধরনের রাসায়নিক পদার্থ থাকে যা অন্য কোনো প্রাণীকে শিকারের প্রলুব্ধ করে, ঠিক আছে। অর্থাৎ হাইড্রা কেবল যেসব প্রাণীকে শিকার করে যাদের টিস্যু রসে গ্লুটাথিয়ন থাকে। তার এর একটা তোমার তোমার শিকার করার ফলে আর একটা তোমার কি শর্ত সাপেক্ষ আছে। অবশ্যই যাকে শিকার করবে সেই প্রাণীর মধ্যে গ্লুটাথিয়ন অবশ্যই থাকতে হবে, মাস্ট বি থাকতে হবে, ঠিক আছে। তো এখান থেকে আমরা এতটুকুই পড়লাম। হ্যাঁ, তো কতটুকুই পড়লাম ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে এবার দেখায় নাও বইটা ফাইনালি, যে এটা হচ্ছে মাংসাশী প্রাণী, ঠিক আছে। এর প্রধান খাদ্য হচ্ছে লার্ভা, তোমার হচ্ছে কি তোমার সাইক্লোপস, তারপর তোমার ছোটো ছোটো মাছ, মাছের ডিম, কৃমি, তারপর তোমার হতে পারে কি প্রধান খাদ্য হচ্ছে কি ক্রেস্টাসিও সন্ধিবতী প্রাণী, এবং সেখানে গ্লুটাথিয়ন থাকে। অবশ্যই যাকে শিকার করবে তার মধ্যে গ্লুটাথিয়ন পদার্থ অবশ্যই থাকতে হবে, ঠিক আছে। এখান থেকে এত সত্য সেরকম পড়লাম। এই পার্টটা ওভারঅল কি মেডিকেলে ভর্তি পরীক্ষার জন্য একদম ইনফিনিটি ইম্পর্টেন্ট। তো সুন্দরভাবে তুমি ভাইয়ের সঙ্গে পড়ে নিবা, এবং এখান থেকে আমি অনেক অনেক কোশ্চেন করবো মেইন এক্সামে, ঠিক আছে। তো আমরা কি করবো, সুন্দরভাবে আমরা পড়ে নেব। তারপর চলে আসলাম যে শিকার ধরার কৌশল, অল্প একটু পড়তে হবে, এটা সিকিউর জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। তার মধ্যে ভাইকে অল্প একটু 2 মিনিট ব্রেক দাও, ভাই অল্প একটু তোমার কি একটু রেস্ট নাও, এবং একটু পানি আমি খেয়ে নিই, ঠিক আছে। তো ভাইয়াপুরা, এখন চলো, এখন আমরা পড়বো যে তোমার কি শিকার ধরা কৌশল। এটা পড়তে হবে যে তোমার ক্ষুধার্ত হাইড্রা পত্তলকে ভিত্তির সাথে আটকে নির্দিষ্ট এলাকা জুড়ে মূলদেহ এবং কোষিকাগুলো ভাসিয়ে শিকারের অপেক্ষা থাকে। কোনো তোমার কি বলছে এখানে, কোনো খাদ্য প্রাণী বা শিকারের কাছে তোমার আসা মাত্রই তোমার কি তোমার কোশিকা নেমাটোসিস্ট উদ্দীপ্ত হয়ে ওঠে, এবং শিকার কোশিকা স্পর্শ করার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের নেমাটোসিস সূত্র নিয়ন্ত্রিত হতে পারে। জাস্ট এটা রিডিং দিলেই তোমার হয়ে যাবে। সুন্দরভাবে কি দেবো আমরা, রিডিং দিয়ে দেবো, ঠিক আছে না। তো রিডিং দেবো, তারপরে তোমার কি শিকারের তোমার নিকটবর্তী হবে, এবার তোমার শিকার ধরতে সাহায্য করে যায়। ধরো এটা একটা প্রাণী, এটা তোমার বলি যে যার প্রিয় খাবারটাই বলি, যে খ্রিস্টা তোমার কি খ্রিস্টা তোমার ক্রাস্টাসিও সন্ধিপতি প্রাণীটা হতে পারে। হাইড্রা দেখছে এই পণ্ডিত মশাইকে, আবার এই পণ্ডিত মশাই আবার তোমার সে কি এই তোমার সে কি এই তোমার পণ্ডিত মশাইকে তোমার যেহেতু দেখার কারণে সেহেতু বলছে, হ্যাঁ এখন তুমি আমার সামনে আসছো, তো তোমাকে আমি এখন খেয়ে ফেলবো। তো খেয়ে ফেলার কারণে তাকে ধরে প্যাকেট করে সে খেয়ে ফেলছে। এই যে এই প্রক্রিয়া তোমার দেওয়া আছে,
ঠিক আছে? আমরা অনেকক্ষণ থেকে পড়তেছি তো অল্প একটু ফাজলামি করলাম। ঠিক আছে না? জোকস পার্ট। তারপর মুভ অন দ্য নেক্সট টপিক। চলে যাই। যে তোমার ভলভেট নেমাটোসিস্ট সূত্রকে শিকারের উপাঙ্গ জড়িয়ে তোমার গতিরোধ করে এবং গ্লুটানাইনগুলো আঠালো রস ক্ষরণ করে। তাহলে গ্লুটানাইনগুলো কি ক্ষরণ করতে পারে ভাইয়া পুরা? আঠালো রস ক্ষরণ করতে পারে। মুখস্থ করে নিবা। যে তোমার স্টিনোটিল ধরনের নেমাটোসিস্ট হিপনোটক্সিন নামক স্নায়ু অবসরকারী বিষ শিকারের দেহের প্রবেশ করিয়া শনাক্ত করে। তাহলে এই পার্টটা তুমি এমনিতে তুমি রিডিং দিয়ে দিবা, ঠিক আছে না? সেখানে হিপনোটক্সিন থাকতে পারে। হ্যাঁ, এটা হিপনোটক্সিন কি দিয়ে গঠিত আমরা পড়ে আসলাম, যে এটা ফেনল এবং প্রোটিন দিয়ে গঠিত হতে পারে। মুখস্থ করে নিবা। মেডিকেলে ভর্তি পরীক্ষা চলে আসছিল। এরপর কোশিকা সেটিকে পেঁচিয়ে মুখের কাছে তোমার নিয়ে আসে এবং মুখ ছিদ্র তোমার স্ফীত এবং চওড়া হয়ে তা গ্রহণ করে। মুখের চারিদিকে অবস্থিত গ্রন্থিকোষ তোমার নিঃসৃত মিউকাস সিক্ত ও পিচ্ছিল হয় এবং হাইপোস্টম এবং দেহ প্রাচীরের সংকোচন প্রসারণের ফলে দেহে খাদ্য সিলিন্ড্রনে এসে পৌঁছায়। জাস্ট বাকিটা রিডিং দিয়ে দিবা। এখান থেকে এতটুকু মুখস্থ করে নেবা। যেগুলো জায়গায় দিচ্ছি সেগুলো সুন্দরভাবে পড়লে রিডিং দিলে তোমার হয়ে যাবে। এখান থেকে এই পুরো পার্টটাই তুমি কী করবা, মুখস্থ করে নিবা। এবং সেখানে হিপনোটক্সিন থাকতে পারে। হিপনোটক্সিন কী কী দিয়ে গঠিত? হিপনোটক্সিন বলো তো কী কী দিয়ে গঠিত? বলো। এটা তোমার হচ্ছে কি প্রোটিন এবং ফেনল দিয়ে গঠিত হতে পারে। শেষ। তারপর বলছে খাদ্য পরিপাক প্রণালীতে চলে আসলাম, দ্য প্রসেস অফ ডাইজেশন। যে জৈব রাসায়নিক প্রক্রিয়া জটিল খাদ্যবস্তু, তাহলে যে জৈব রাসায়নিক প্রক্রিয়া জটিল খাদ্যবস্তু, জৈব খাদ্যবস্তু বিভিন্ন এনজাইমের সাহায্যে ভেঙে তরল, সরল এবং কোষীয় শোষণীয় উপযোগী অণুতে পরিণত হয়, তাকে বলা হয় পরিপাক। এটা সিকিউতে তোমার হচ্ছে কি ক নম্বর কোশ্চেন জন্য ইম্পর্টেন্ট। যখন পরিপাক এবং শোষণ সম্পর্কে তোমার হচ্ছে তৃতীয় অধ্যায় আলোচনা করবো, তখন ওটা সুন্দরভাবে পড়ে নেবো আমরা, ঠিক আছে না? কিন্তু এখান থেকে তোমাদের পড়তে হবে, যে সংজ্ঞাটা পড়তে হবে, সিকিউতে ইম্পর্টেন্ট ক নম্বর জন্য, যে পরিপাক কাকে বলে, এখান থেকে তোমার পড়ে নিতে হবে। তারপর চলে আসলাম যে পরিপাক দুইটি ধাপে সম্পূর্ণ হয়, সেই দুইটা ধাপ কি? একটা বহিঃকোষীয় পরিপাক, একটা হচ্ছে কি অন্তঃকোষীয় পরিপাক। আমাদের রিডিং দিতে হবে। আমরা বইটা সুন্দরভাবে ধরায় ধরায় পড়বো, ঠিক আছে? চলে আসো যে তোমার হচ্ছে কি কোষের বাইরে এবং অর্থাৎ সিলিন্ড্রনের খাদ্যবস্তু পরিপাকের বহিঃকোষীয় বা অন্তঃকোষীয় পরিপাক বলে। খাদ্যের সিলিন্ড্রনের পৌঁছার সঙ্গে সঙ্গে মুখ ছিদ্র বন্ধ হয়ে যায় এবং অন্ততকীয় কোষ ও তোমার গ্রন্থি কোষগুলো সক্রিয় হয়। কোষগুলো বড় দানাদার হয়ে ওঠে এবং এনজাইম ক্ষরণ করে। প্রথমে এনজাইমের প্রভাবে শিকারের মৃত্যু ঘটে। দেহপ্রাচীরের প্রবল সংকোচন প্রসারণের ফলে শিকারটি ছোট ছোট কণায় পরিণত হয়। এ সময় অন্ততকীয় কোষের ফ্লাজেলা সঞ্চালিত হয় খাদ্য কণাকে এনজাইমের সাথে ভালোভাবে মিশ্রিত করে। গ্রন্থিকোষ থেকে নিঃসৃত এনজাইমের প্রভাবে খাদ্যকণা পরিপাকে হতে পারে। পেপসিন নিঃসৃত হয়ে প্রোটিনকে পলিপেপটাইডে পরিণত করে। জাস্ট এমনিতে রিডিং দিবা। অর্থাৎ এখানে লিপিড শতকরা খাদ্য কোনো পরিবর্তন হয় না। জাস্ট রিডিং দিলে হয়ে যাবে। তাহলে এই পয়েন্টটা সুন্দরভাবে কী দেবো আমরা? রিডিং দিয়ে দেবো, ঠিক আছে না? রিডিং দিতে হবে। তারপরে অন্তঃকোষীয় পরিপাকে চলে আসলাম, যে দেহের সংকোচন প্রসারণের ফলে খাদ্য আরও ক্ষুদ্র কণা পরিণত হয়, তখন পেশি আবরণীয় ক্ষণপদীয় কোষগুলো ক্ষণপদে বের করে কিছু খাদ্যদ্রব্য ভাসমান সামান্য তরল পদার্থের সাথে কোষীয় ভক্ষণ প্রক্রিয়া। ভক্ষণ মানে কি? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে আমাদের জীবাণুকে ভক্ষণ করে ফেলে। তো ভক্ষণ মানেই ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া চলে আসবে বায়োলজি টার্মে। গলধ্বংকন করে, ফলে কোষের ভিতরে খাদ্য গহ্বর গঠিত হয়। তোমার কণা তোমার হচ্ছে কি তখন কোষের ভিতরে খাদ্য গহ্বরের সাইটোপ্লাজম থেকে নিঃসৃত এনজাইমের সাহায্যে পরিপাক হয়। খাদ্য গহ্বর প্রথমে সাইটোপ্লাজম থেকে অ্যাসিড খরিত করে হয়ে খাদ্যকে অম্লীয় করে, ঠিক আছে না? পরে তোমার হচ্ছে কি তোমার ক্ষারীয় রস নিঃসৃত হয়। ক্ষারীয় মাধ্যমে সৃষ্টি হলে সাইটোপ্লাজম থেকে বিভিন্ন এনজাইম নিঃসৃত হয়। ট্রিপসিন আমিষ জাতীয় খাদ্যকে অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে। তাহলে ট্রিপসিন তোমার আমিষ জাতীয় খাদ্য কিসে পরিণত করতে পারে? অ্যামাইনো অ্যাসিডে পরিণত করতে পারে। তৃতীয় অধ্যায় আমরা ভালোভাবে পড়বো এসব সম্পর্কে। লাইপেজ স্নেহ জাতীয় খাদ্যকে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত করতে পারে। অ্যামাইলেজ শর্করাকে গ্লুকোজে পরিণত করতে পারে। এটা একদম এমসিকিউর জন্য একদম পড়ে নিবা, ঠিক আছে না? এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? ইম্পর্টেন্ট পার্ট। তারপর তোমার হচ্ছে খাদ্য গহ্বর খাদ্য সম্পূর্ণরূপে পরিপাক হয়। হাইড্রা আমিষ, স্নেহ ও কিছু শর্করা জাতীয় খাদ্য পরিপাক করতে পারলেও শ্বেতসার জাতীয় খাদ্য পরিপাক করতে পারে না। পরিপাক এই প্রক্রিয়াটি কোষের ভিতরে ঘটে বলে একে অন্তঃকোষীয় পরিপাক প্রক্রিয়া বলা হয়। তাহলে এই পার্টটা থেকে জাস্ট তুমি সুন্দরভাবে এই দুইটা পয়েন্ট থেকে এই হেডলাইনটা মুখস্থ করে নিবা, যে পরিপাক হচ্ছে দুই প্রকার। একটা বহিঃকোষীয় পরিপাক, একটা তোমার কি একটা অন্তঃকোষীয় পরিপাক। অন্তঃকোষীয় পরিপাক থেকে এতটুকু মুখস্থ করবা, যে ট্রিপসিন আমিষ জাতীয় খাদ্যকে অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে। তারপর তোমার কি অ্যামাইলেজ শর্করাকে গ্লুকোজে পরিণত করে এবং লাইপেজ তোমার স্নেহ জাতীয় খাদ্যকে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারিনে পরিণত করতে পারে। তারপর চলে আসলাম কি বহিঃকোষীয় পরিপাক ও অন্তঃকোষীয় পরিপাকের পার্থক্য চলে আসলাম। বক্স মেইনলি তোমার অনেক ইম্পর্টেন্ট, 100% ইম্পর্টেন্ট, 100 দিয়ে দিলাম যে কোনো ভর্তি পরীক্ষার জন্য। মেডিকেলের জন্য তো একদম তোমাকে মাস্ট পড়তে হবে। আর এটা তোমার বেসিক্যালি তোমার এটা সিকিউর জন্য একদম ইম্পর্টেন্ট, ঠিক আছে না? তো আমরা কি করব, সিকিউর জন্য আমরা সুন্দরভাবে কি করব, ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে পড়ে নেব। এটা সিকিউর জন্য একদম ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো আমরা সিকিউর জন্য এটা কি করব, পড়ে নেব, ঠিক আছে? তো কথাটা হচ্ছে আমরা একটু ব্রেক নিই, ঠিক আছে না? ব্রেক নিয়ে আমি সাউন্ড সিস্টেমটা অল্প একটু প্রবলেম হয়ে গেছে, তো ঠিক করে নিই, তারপর আমি তোমাদের শুরু করছি, ঠিক আছে না? তো আমরা শুরু করবো, সমস্যা নেই।
তো ভাইপুরা চলে আসো, কি পড়তে হবে কি পড়তে হবে না আমরা সুন্দরভাবে পড়ে নিই। একটু সায়েন্স ফিকশন একটু ডিস্টার্ব দিচ্ছি তো, তো একটু আমাকে টাইম দাও, ঠিক করে নিই। তো চলো, কতটুকু পড়তে হবে কতটুকু পড়তে হবে না একটু ভাইয়ের সঙ্গে পড়ে নেবো, কষ্ট করে পড়ে নেবো। এই তোমার একটু তোমার সাউন্ড সিস্টেমের অল্প একটু প্রবলেম হলে আমরা একটু মিলাই মিলাই ভাইয়ের সঙ্গে পড়ে নেবো, ঠিক আছে না? তো অল্প একটু পড়তে হবে, আমরা পার্টটা শেষ করে দেবো। এই তোমার বেসিক্যালি তোমার এই পার্টটা শেষ করে দেবো। তো এই পার্টটা শেষ করে দেওয়ার পর আমরা এই ক্লাসটা এখান থেকে শেষ করে দেবো। যে বহিঃকোষ পরিপাক থেকে কতটুকু পড়তে হবে, এখান থেকে এতটুকু পড়তে হবে। যে তোমার কোনো কোষের তোমার কি অভ্যন্তরে সংগঠিত হয় না, দেহ অভ্যন্তরে অবস্থিত কোনো গহ্বর বা তোমার তলীয় ভেতরে সংগঠিত হয়, ঠিক আছে? নির্দিষ্ট কোষের তোমার অভ্যন্তরীণ সংগঠিত হতে পারে, তাই এটা অভ্যন্তরে সংগঠিত হতে পারে, এটা ভিতরে সংগঠিত হতে পারে। শেষ, এখান থেকে রিডিং দিয়ে দিবা। তারপর বলছে যে তোমার কি সাধারণত কোনো নির্দিষ্ট অঙ্গের সাহায্যে তোমার কি নির্দিষ্ট পথে গৃহীত হয়। তারপর এখানে বলছে ফ্যাগোসাইটোসিস, তারপর হচ্ছে পিনোসাইটোসিস ব্যাপন প্রক্রিয়া খাদ্য গ্রহণ করতে পারে, তাহলে এটা ইম্পর্টেন্ট কোন কোন প্রক্রিয়া হতে পারে। তারপর বলছে যে খাদ্য পশ্চিমনালী, পাকস্থলী এবং অন্ত্র সেন্ট্রন অবস্থান করে। পর থেকে বলছে গৃহীত খাদ্য খাদ্য গহ্বরের ভিতরে প্রবেশ করতে পারে। তারপর বলছে এনজাইম ভিন্ন ভিন্ন গ্রন্থিকোষ থেকে এনজাইম নিঃসৃত হয়, তাহলে কোন কোন গ্রন্থি থেকে নিঃসৃত হতে পারে? এনজাইম থেকে। পরিপাকের জন্য প্রয়োজনীয় এনজাইম এই কোষের সাইটোপ্লাজম থেকে নিঃসৃত হয়। রিডিং দিয়ে দিবা, ঠিক আছে না? আমারই ইম্পর্টেন্ট না। তারপর চলে আসলাম যে খাদ্যবস্তু সংবহনতন্ত্রের মাধ্যমে পরিবাহিত হওয়ার পর বিভিন্ন কোষে শোষিত হয়। আর এখানে বলছে খাদ্য গহ্বরের পার্শ্ববর্তী সাইটোপ্লাজমে খাদ্যের সারবস্তু শোষণ করে, কোনো পরিবহন ঘটে না। জাস্ট রিডিং দিয়ে দিবা। তারপর বলছে বজ্র পদার্থ নিষ্কাশন, তোমার খাদ্য অপচয় অংশ নির্দিষ্ট নালীপথে নিক্ষিপ্ত হয়, এটা খাদ্য অপচয় অংশ নালীপথে মিশ্রিত হতে পারে না। তো আমি ভাবছিলাম যে এটা তোমার বেসিক্যালি ইম্পর্টেন্ট, কিন্তু মেডিকেলের জন্য ততটা ইম্পর্টেন্ট না। এখান থেকে আমরা মেডিকেল আমরা উঠাই নেবো, ঠিক আছে না? কিন্তু তোমার মেইন পরীক্ষার জন্য এমনিতে তোমার কি সিকিউর জন্য ইম্পর্টেন্ট হতে পারে, তো সিকিউর জন্য সুন্দরভাবে পড়ে নিবা, ঠিক আছে? তারপর আমরা কি তোমার নেক্সট পেজে চলে যাই। নেক্সট পেজ এখানে কি বলছি? নেক্সট পেজে বলছে তোমার কি মানে এখানে এখান থেকে এতটুকু রিডিং দিয়ে দিই তোমাদের, যে পরিশোষণ আত্তীকরণ এবং বজ্রন অর্থাৎ খাদ্য পরিপাকৃত সারাংশ সাইটোপ্লাজমে পরিশোষিত হয় ব্যাপন প্রক্রিয়ায়, প্রাণীদের বিভিন্ন কোষে বাহিত হয় এবং অপচ্য খাদ্য অংশ দেহপ্রাচীরের সংকোচন প্রসারণ এবং ফ্লাজেলা সঞ্চালনের ফলে মুখচুদ দিয়ে বহির্গামী পানির স্রোতের সঙ্গে মিশে দেহের বাইরে নির্গজিত হতে পারে। জাস্ট রিডিং দিয়ে দিবা, ঠিক আছে? তারপর আমরা নেক্সট পেজ চলে যাই। নেক্সট পেজ কি বলছে? হাইড্রার চলন বলছে। তো হাইড্রার চলনটা আমরা কি করবো? সুন্দরভাবে মুখস্থ করে নেবো এবং সুন্দরভাবে শেষ করে দেবো, ঠিক আছে না? তো আমরা তোমার কি নেক্সট আমরা ক্লাসে সুন্দরভাবে হাইড্রার পার্টটা যতটুকু তোমার শেষ করে দেওয়া সম্ভব সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে শেষ করে দেবো আমরা, ঠিক আছে? তারপর আমরা সুন্দরভাবে ক্লাসটা যতটুকু টানা দেওয়া যায় না কেন ততটুকু আমরা নেক্সট ক্লাসে আমরা সুন্দরভাবে শেষ করে দেবো। তো ওভারঅল আমরা আজকে যতটুকু আলোচনা করলাম না কেন, যতটুকু টপিক ওয়াইজ আলোচনা করলাম না কেন, ততটুকু টপিকটা সুন্দরভাবে দাগাই নিবা এবং কভার করে নিবা, এবং আমাদের ওয়েবসাইটে সুন্দরভাবে এক্সাম লিঙ্ক অল্প একটু প্রোভাইড করা হবে। সুন্দরভাবে তোমার পড়ে টাইম অনুযায়ী এক্সামগুলো তুমি সুন্দরভাবে দিয়ে দিবা, ঠিক আছে? তো আমরা ক্লাস ওয়ান আমরা শেষ করে দিছি, ঠিক আছে না? আজকে ক্লাস টুটা এখানে আমরা শেষ করে দিলাম, সমাপ্ত করে দিলাম। তো ভাইপুরা তোমাদের অনেক অনেক ধন্যবাদ ক্লাসটা সুন্দরভাবে করে নেওয়ার জন্য এবং তোমাদের ইম্পর্টেন্ট সময় আমাদের এই প্ল্যাটফর্মে দেওয়ার জন্য। তো ওভারঅল ভাইয়া তোমার কি অনেক অনেক সুস্থ থাকো, অনেক তোমার পড়াশোনা করো এবং সময় নষ্ট করিও না, এবং সুন্দরভাবে প্রিপারেশন গুছাই নাও, ঠিক আছে? তো আজকে আমরা রাখি। তোমাদের হাবিব ভাইয়া অতি শীঘ্রই তোমার এই যে হাইড্রার তোমার ক্লাস 3 নিয়ে তোমাদের সামনে হাজির হইতেছে। তো সুন্দরভাবে ভাইয়ের জন্য দোয়া করবা। হুম। এবং আমরা আমাদের পরিবারের জন্য, আমাদের ফ্যামিলির জন্য অনেক দোয়া করব। সৃষ্টিকর্তার জন্য তোমার সৃষ্টিকর্তার কাছে আমরা সুন্দরভাবে চাবো যে আ যে মহান আল্লাহ তাআলা আমাদের জন্য আমাদের স্বপ্ন, আকাঙ্ক্ষাটা আমাদের পূরণ করে দেয়, বাস্তবায়ন করে দেয়। ঠিক আছে? তো ওভারঅল আজকে অনেক অনেক ধন্যবাদ। আজকে টাটা, গুড বাই। হ্যাঁ? তো আজকে আমরা এতটুকুই রাখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।